আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে 5LB বইয়ের ম্যানহাটন 5LB বইয়ের যে নাম্বার প্রপার্টিজ চ্যাপ্টারটা আছে, নাম্বার প্রপার্টিজ চ্যাপ্টারের যে কোয়ান্ট প্রবলেম গুলো আছে কোয়ান্ট প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। সো নাম্বার প্রপার্টিজে টোটাল 55টা প্রবলেম আছে। এই 55টা প্রবলেমই আমরা চেষ্টা করব সলভ করার। প্রথম যে কোশ্চেনটা বলছে, এই এক নাম্বার হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। কোয়ান্টিটেটিভ কম্পারিজন কি? কোয়ান্টিটেটিভ কম্পারিজন এরকম একটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি। আমাদের কাজ হচ্ছে এটার অ্যান্সার এ, বি, সি, ডি এই চারটার যে কোনো একটা বের করা। এ কখন? যখন হচ্ছে কোয়ান্টিটি এ গ্রেটার, তখন হচ্ছে এ অ্যান্সার। যখন কোয়ান্টিটি বি গ্রেটার হবে এ থেকে, তখন হচ্ছে বি অ্যান্সার। যখন দুইটা কোয়ান্টিটি ইকুয়াল হবে তখন হচ্ছে সি অ্যান্সার। আর ডি হইতেছে যখন দুইটা কোয়ান্টিটির ভিতরে বা দুইটা সাইডের ভিতরে কোনো ধরনের কোনো রিলেশন বিল্ড আপ করা যাবে না, অথবা একবার অ্যান্সার এ একবার অ্যান্সার বি অথবা অ্যান্সার সি। আমাদের ডি অ্যান্সার বের করার জন্য স্ট্র্যাটেজি থাকবে দুইটা। একটা স্ট্র্যাটেজি হইলো আমরা চেষ্টা করব দুইটা সাইডকে ইকুয়াল বানানো। আর একটা চেষ্টা আমাদের থাকবে সেটা হচ্ছে দুইটা সাইডকে নট ইকুয়াল বানানো। নট ইকুয়াল ইন এ সেন্স আইদার এ অথবা বি, যে কোনো একটা বানানো। তাইলেই আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সার ডি এটা পাই যাবো। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা আমাদের যেটা বলতেছে যে সেটা হইলো, on a number line the distance from A to B is 4 and the distance from B to C is 5. The distance from A to C আর হচ্ছে কোয়ান্টিটি B। এখানে দেখা যাচ্ছে যে এটা একটা ট্রাপ কোশ্চেন বা অপশন যেটা আছে, এটা খুবই ট্রাপ একটা অপশন। কিরকম? এখানে দেখেন বলতেছে যে A থেকে B এর ডিস্টেন্স হচ্ছে 4, আবার এখানে B থেকে C ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে A থেকে C ডিস্টেন্স কত? এটা বোঝাই যাচ্ছে যে এটা হবে হচ্ছে 5 যোগ 4 সমান সমান 9। তাহলে এই পাশেও 9 এটাও 9, অ্যান্সার হচ্ছে সি। কিন্তু আলটিমেটলি একটা জিনিস যদি আমরা দেখি, এইটা 9 হবে তখনই যদি আমরা নাম্বার লাইনটা ড্র করি এরকম যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ থেকে বি ডিস্টেন্স যদি হয় 4 আর বি থেকে সি ডিস্টেন্স যদি হয় 5, তাহলে আলটিমেটলি এ থেকে সি ডিস্টেন্স হচ্ছে আমার 9। কিন্তু আরেকটা সিনারিও, যখন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, আর এটা যদি আমি ধরি সি, তাহলে এ থেকে বি ডিস্টেন্স আমার 4, আবার বি থেকে সি ডিস্টেন্স হচ্ছে আমার 5। তাহলে কিন্তু আলটিমেটলি এ থেকে সি ডিস্টেন্স আর 9 হচ্ছে না, অবশ্যই 9 থেকে ছোট কিছু হচ্ছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ডি। তাহলে আমাদের অ্যান্সার যদি ডি বের করতে হয় সেক্ষেত্রে আমরা দুইটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। একটা হচ্ছে যে আমরা অপশন দুইটা বা কোয়ান্টিটি দুটা ইকুয়াল বানানোর চেষ্টা করবো, আর একটা হচ্ছে নট ইকুয়াল বানানোর চেষ্টা করবো। আচ্ছা, 2 নম্বরে যেটা বলতেছে এ বি সি ডি আর কনজিকিউটিভ ইন্টিজার। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, যেমন 1, 2, 3, 4, এটা হচ্ছে পরপর। ইন্টিজার সাজ দ্যাট, ইন্টিজার মানে তো আমরা সবাই জানি যে নাম্বার লাইনে জিরো সহ পজিটিভ যত পূর্ণ সংখ্যা আছে এবং নেগেটিভ যত পূর্ণ সংখ্যা আছে সেটাই হচ্ছে ইন্টিজার। এখানে কন্ডিশন কি দিচ্ছে? এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে ডি বড়। আমরা তাহলে কিছু ভ্যালু ধরে নিই। এর ভ্যালু ধরলাম এ, বির ভ্যালু এর ভ্যালু ধরলাম 1, বির ভ্যালু ধরলাম 2, সির ভ্যালু ধরলাম 3, আর ডির ভ্যালু ধরলাম 4। তাহলে কি বলছে? দ্য এভারেজ অফ এ বি সি ডি। তাহলে এখানে এভারেজ জন্য আমরা কি করি? সবগুলাকে আমরা যোগ করি, যতগুলা আছে সামেশন করি, এবং যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করি। এখানে নাম্বার আছে 4টা, যোগ করলে কত হয়? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10/4। এটা সিম্পলিফাই করলে হয় হচ্ছে 5/2। আরেকটা আমাদের বলছে যে এভারেজ অফ বি এন্ড সি। তাহলে এখানে বি হচ্ছে আমার 2 আর সি হচ্ছে আমার 3, তাহলে 2 যোগ 3 হচ্ছে 5, 5/2, এটা হচ্ছে 5/2। তাহলে এটা আনসার হচ্ছে সি। আমরা অন্য একটা কেস, যেমন এখানে আমি 1 2 3 4 ধরছি, আপনারা অন্য যে কোনো একটা কেস ধরে এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে 3 নাম্বার কোশ্চেন যেটা বলতেছে যে ডাব্লিউ এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ। এই যে সে একই কথা, কনজিকিউটিভ মানে পরপর, অড মানে হচ্ছে আপনার বিজোড়, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সাজ দ্যাট, এখানে আমরা ধরে নিব যে W1 আর 3, 5, 7, তাহলে আমার সবগুলা কন্ডিশন ফুলফিল করতেছে। কন্ডিশন গুলা কি? ডাব্লিউ থেকে এক্স বড়, এক্স থেকে ওয়াই বড়, ওয়াই থেকে জেড বড়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট মাস্ট বি ট্রু ইন্ডিকেট সাজ দ্যাট অল। তাহলে এটা বলছে যে ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা গুণ করলে কি অড হবে কিনা। এটা গুণ করলে কত হয়? 3 অক্ষে 3, তারপর হচ্ছে 5 35 গুণ 3, 35 গুণ 3 করলে যেটা হয় আমরা দেখি সেটা হচ্ছে যে 3 আর 5 এটা গুণ করলে একটা বিজোড় আসবে, আমরা বাকিটা আর গুণ না করি। তাহলে এটা বিজোড় আসলে হ্যাঁ এটা অড। ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ অড। যোগ করে দিই, 3 আর 1 4, আর 7 আর 5 12, 12 আর 4 16। তাহলে এটা অড আসতেছে না, এটা ইভেন আসতেছে, এটা কাটা।
ডাব্লু প্লাস জেড, ডাব্লু প্লাস জেড বলতে এইটা আর হচ্ছে আমার এইটা, 7 আর 1 8, আর এক্স প্লাস ওয়াই 5 আর 3 8, হ্যাঁ দুইটা ইকুয়াল, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ, মানে প্রথমটা আর হচ্ছে লাস্টেরটা। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা 1 3 5 7 ছাড়াও অন্য যে কোনো একটা ওয়ার্ড নাম্বার বা 4টা ওয়ার্ড নাম্বার দিয়ে আপনারা করতে পারেন, যেমন 3 5 7 9, এটা দিয়ে আপনারা করার চেষ্টা করেন যে কি কি অপশন আসে। এটা অনেকে এইভাবে করে, সেটা হচ্ছে যে ইভেন প্লাস ইভেন সমান সমান ইভেন, বা অড প্লাস ইভেন সমান সমান হচ্ছে অড যদি আমি 3 ধরি, ইভেন যদি আমি 2 ধরি, তাহলে এটা 5, তাহলে এটা হচ্ছে আমার অড, এইভাবেও করা যায়। আমি যেটা করি, আমি নাম্বার গুলো চয়েস করি, আনসার গুলো করার চেষ্টা করি। 4 যেটা বলতেছে, দ্য সাম অফ অল দ্য অড ইন্টিজার ফ্রম 1 to 100 ইনক্লুসিভ, এই টার্মটা আমাদের দেখতে হবে ইনক্লুসিভ। আচ্ছা পুরো কোশ্চেনটা পড়ি। দ্য সাম অফ অল ইভেন ইন্টিজার মানে জোড়, ফ্রম 1 to 100 ইনক্লুসিভ। আচ্ছা আমি এটা একটু এখানে করার চেষ্টা করি। তার মানে আমার কোয়ান্টিটি এতে কি বলছে যে 1 থেকে 100 পর্যন্ত যত অড ইন্টিজার আছে তাদের যোগফল কত, তাহলে 1 থেকে 100 পর্যন্ত শুরুর নাম্বারটা হবে আমার 1, কারণ এটা অড। লাস্টের নাম্বারটা হবে আমার 99, কারণ 99 হচ্ছে অড, 100 কিন্তু অড না। আর ইনক্লুসিভ বলতে যেটা বোঝাইতেছে যে এই ধারার এই 1 ইনক্লুডেড থাকবে, 100 ইনক্লুডেড থাকবে। ইনক্লুসিভ মানে এটা। যদি বলতো যে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, তাহলে যেটা হইতো আমরা এই ধারার 1 আর এই 100 এই দুইটা নিতে পারতাম না। ইনক্লুসিভ মানে দুটাও ইনক্লুডেড থাকবে। আর আমার কোয়ান্টিটিভ কম্পারিজন ডান সাইডে যেটা কোয়ান্টিটি বি, সেটা বলতেছে আমার 2 থেকে লাস্ট জোড় সংখ্যা যেটা 100, এইটার সামেশন কত। সামেশন গুলো অনেকে অনেক ভাবে করে। কেউ হচ্ছে আপনারা যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, অন্যান্য ইকুয়েশন থেকে আমি যেভাবে করি, আমরা যদি কোনো কিছুর এভারেজ বের করতে চাই, এভারেজ সমান সমান কি, এভারেজ সমান সমান হতেছে আমার সামেশন বা সবগুলোর যোগ ডিভাইড বাই হচ্ছে নাম্বার অফ আইটেম, তাই না? এখান থেকে যদি আমি সামেশন বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এভারেজের সাথে নাম্বার অফ আইটেম গুলো জাস্ট গুণ দিতে হবে, তাই না? তাহলে কিন্তু আমার সামেশন বেড়ে যাবে। আমি এই পদ্ধতিতে করি, এইভাবে করলে আসলে আমার কাছে মনে হয় সহজ। এইখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা টার্মিনোলজি আসবে, সেটা হচ্ছে ইভেনলি স্পেস সেট, ইভেনলি স্পেসড, এসপিএসইডি, ইভেনলি স্পেসড সেট বা ইভেনলি স্পেসড ডিস্ট্রিবিউশন। সেটা কিরকম, আমি যদি বলি 1 2 যোগ 3 এভাবে যদি ডট ডট 50, এটা একটা ইভেনলি স্পেস সেট। কিরকম, প্রত্যেকটা এই যে আইটেম গুলো আছে, প্রত্যেকটা আইটেমের ডিফারেন্স আমার সমান। যেমন এখান থেকে 1 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে আমার ডিফারেন্স হচ্ছে আমার 1, 2 থেকে 3 এর ডিফারেন্স হচ্ছে আমার 1, তো এটাকে বলা হচ্ছে ইভেনলি স্পেসড সেট। সেইভাবে এটা যদি আমার একটা সেট হয় 1 3 5 7 থেকে 99 পর্যন্ত, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে আমার 2। ইভেনলি স্পেস সেটের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এভারেজ বের করতে চাই, এভারেজটা হচ্ছে আমার সিম্পলি প্রথম যেই আইটেমটা আছে বা প্রথম যে নাম্বারটা আছে এবং লাস্ট যে ডিজিটটা আছে বা লাস্ট যে আইটেমটা আছে, এটাকে আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার এভারেজ। তাহলে এখানে এভারেজটা কত, 99 যোগ 1 100 ডিভাইড বাই 2, এটা হচ্ছে 50। তার মানে আমরা একটা জিনিস পাই গেলাম, সেটা হচ্ছে এভারেজ। এবার আমাদের লাগবে নাম্বার অফ আইটেম। আর এখানে আছে আমার কত, 2 থেকে 100, তাহলে লাস্ট প্রথম ডিজিটটা হচ্ছে 2 এবং লাস্টটা হচ্ছে 100 ডিভাইড বাই 2, তাহলে আমার হচ্ছে 102 ডিভাইড বাই 2 51, তাহলে একটা হচ্ছে আমার 51। এবার হচ্ছে নাম্বার অফ আইটেম দিয়ে আমি গুণ করব। আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত আমাদের 100টা আইটেম আছে, এটা আমরা কিভাবে বের করি, জাস্ট সিম্পলি লাস্ট ডিজিট বিয়োগ ফার্স্ট ডিজিট আর যোগ দিয়ে আমরা 1, তাহলে আমাদের আসা হচ্ছে 100। কিন্তু এখানে আসলে একটা জিনিস আমরা মিস করি, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমাদের কয়টা আইটেম আছে সেটার প্রকৃত যে ইকুয়েশন বা প্রকৃত যে ইকুয়েশনটা হবে আমার লাস্ট ডিজিট বিয়োগ ফার্স্ট ডিজিট ডিভাইডেড বাই প্রত্যেকটা যে ডিজিট বা নাম্বার আছে তাদের ডিফারেন্স, তারপর হচ্ছে যোগ আমার 1। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কত আসে, 1 যেহেতু আসে, 1 দিয়ে ভাগ করা না করা একই কথা, এই জন্য আমাদের 100 আসে। কিন্তু 1 3 5 7 এইটা যদি আমি 99 পর্যন্ত কতগুলো আইটেম আছে সেটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 99 লাস্ট ডিজিট বিয়োগ ফার্স্ট ডিজিট 1 ডিভাইড বাই কিন্তু আমার 2 দিতে হবে, কারণ প্রত্যেকটা ডিজিটের ডিফারেন্স হচ্ছে আমার 2 করে, তারপরে আমার যোগ করতে হবে 1 দিয়ে। তাহলে 99 বিয়োগ 1 হচ্ছে আমার 48, 48 সরি 48 না 98 ডিভাইড বাই 2 কত আসে, 49, 49 এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে আলটিমেটলি আমার 50। তাহলে আমার নাম্বার অফ আইটেম এখানে কয়টা, 50টা নাম্বার অফ আইটেম, তাহলে এখানে আমার কয়টা হবে, 50টা। কারণ কি 1 থেকে 100 পর্যন্ত যদি আমার
টোটাল 100টা আইটেম থাকে, তার ভিতর বিজয় অবশ্যই আছে 50টা, জোড় আছে 50টা। তাহলে বাঁ সাইডের এভারেজ হচ্ছে 50, ডান সাইডের এভারেজ হচ্ছে 50, এর সাথে হচ্ছে গুণ 50, এই 50টা আমরা বাদ দিয়ে দিলাম, এই 50টা বাদ দিয়ে দিলাম, তাহলে বাঁ সাইডে আছে 50, ডান সাইডে আছে আমার 51, তাহলে আনসার হচ্ছে আমার বি। আচ্ছা, এবার 5 নাম্বার প্রবলেম যেটা বলছে যে এ বি সি ডি ই এই 5টা আইটেমের যোগফল কি হবে, একটা অড হবে। আবার এ বি সি ডি ই প্রত্যেকটাই হচ্ছে আমার ইন্টিজার, হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য নাম্বার অফ ইন্টিজার অ্যামং এ বি সি ডি ই দ্যাট আর ইভেন, মানে এই কন্ডিশনটা ফুলফিল করবে। কন্ডিশনটা কি, 5টা আইটেম আছে আমাদের এ বি সি ডি ই, 5টা আইটেম, এই 5টা আইটেম যদি আমরা যোগ করি তাহলে আমার যে আলটিমেটলি নাম্বারটা আসবে সেটা হবে কি, অড। এখন কতগুলা এর ভিতরে আইটেম আমার ইভেন হতে পারে, আমি সিম্পলি প্রত্যেকটা আইটেমকেই যদি আমার এখানে যদি কোনো কন্ডিশন দেওয়া নাই যে এ থেকে বি বড় বা সি থেকে ডি বড় এরকম কিছু না, আমি যদি 5টা আইটেমে যদি এক ধরি তাহলে আমার আলটিমেটলি 5টার যোগফল কি অড হয়, হয়, কারণ হচ্ছে 5 5, 5টার যোগফল আমার অড, তাহলে সেখানে ইভেন নাম্বার আছে কয়টা, একটাও না, তাহলে অপশন প্রথম যেটা আছে 0টা ইভেন। ওকে ফাইন। এবার হচ্ছে আমার 5টা আইটেম আমি আবার ওইরকম প্রত্যেকটাই যদি এক ধরি তাহলে 4 এবং লাস্টের ডিজিটটা যদি ইভেন ধরি, মানে ইভেন যদি একটা আইটেম যদি আমি ইভেন ধরি তাহলে কি হয়, 4-এর সাথে যদি আমি লাস্ট একদম সিম্পলেস্ট ইভেন যদি 2 যোগ করি তাহলে আলটিমেটলি আসে 4 যোগ 2 6, তাহলে এটার অড থাকতেছে না, এটা ইভেন হয়েছে, তাহলে আমার এটা হবে না, মানে একটা ইভেন যোগ করলে আর 4টা অড থাকলে তাহলে আমার আলটিমেটলি এটা অড আসতেছে না। যদি 3টা আইটেম আমার অড হয় তাহলে 3 অক্ষে 3, তাই না? আর 2টা আইটেম আমি ইভেন যোগ করবো, আমি 2 আর 2 যোগ করলাম, তাহলে 2 আর 2 4, আর হচ্ছে আমার 1 3 7, তাহলে 2টা আইটেম আমার ইভেন হতে পারবে। 3টা আইটেম কি ইভেন হতে পারবে, আমি 2টা আইটেম ধরলাম 1 আর 1, তাহলে হচ্ছে 2, বাকি 3টা আইটেম ধরলাম হচ্ছে আমার 2 করে, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 8, না আমার অড হইতেছে না। 4টা আইটেম কি ইভেন হতে পারবে, 4টা আইটেম যদি আমার ইভেন হয় তাহলে 4 দুগুণই আমি যদি 2 করে ধরি প্রত্যেকটা, তাহলে 4 দুগুণে হচ্ছে আমার 8, আর আমি যোগ করবো আরেকটার সাথে, হ্যাঁ, তাহলে এটা অড হয়। 5টা আইটেম কি ইভেন হতে পারে না, 5টা আইটেম যদি প্রত্যেকটা যদি 2 করে ধরে তাহলে ইভেন ধরলে 5 দুগুণই 10, তাহলে এটা হয় না, তাহলে আমার आंसर হচ্ছে 0 2 4। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, the least odd number greater than or equal to 5 factorial, the greatest even number less than or equal to 6 factorial। আমরা এটা আরেকটু সিম্পলিফাই করি, 5 factorial মানে হইতেছে আমার 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে আলটিমেটলি আমার গুণফল কত আসতেছে 20, তারপর হচ্ছে 20, 3 20 60, 60 দুগুণী 120, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমার 120। এখন 120 এর থেকে লিস্ট ওড নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল টু 120, তাহলে হচ্ছে ওড নাম্বার হচ্ছে 121 লিস্ট। আর এখানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমার 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 সরি 5 না 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে 5 4 3 2 1, এটার গুণফল আমরা একটু আগে বের করছি 120, এটার সাথে জাস্ট আমরা 6 গুণ করলে 6 ফ্যাক্টরিয়াল পাই যাচ্ছি, এটা হচ্ছে আমাদের 720। তাহলে 720 এর থেকে গ্রেটেস্ট ইভেন নাম্বার লেস দেন অর ইকুয়াল 720, তাহলে আমার आंसर হচ্ছে বি। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার যেটা বলতেছে যে if set S consists of all positive integer that are multiple of both 2 and 7, how many number in set S are between 140 and 240, তাই না? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 আর 7 এর মাল্টিপল গুলা কি কি হইতে পারে আমরা সেগুলা বের করার চেষ্টা করব। 2 আর 7 এর ভিতরে কিন্তু কমন আছে শুধুমাত্র 1, তাই না? মানে কমন ফ্যাক্টর 2 কে 1 দিয়ে ভাগ করা যায়, 7 কে 1 দিয়ে ভাগ করা যায়। আর কোনো কমন ফ্যাক্টর আছে? আর কোনো কমন ফ্যাক্টর নাই। যেগুলোর ক্ষেত্রে কোনো কমন ফ্যাক্টর না থাকবে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে ডিজিট গুলো থাকবে সেই ডিজিট গুলোকে সিম্পলি আমরা গুণ করে দিব। যেমন 7 দুগুণী 14, তার মানে আমাদের প্রথম যে মাল্টিপলটা সেটা হচ্ছে 14। এখন আমাদের যেটা বলছে ইনক্লুসিভ 140 থেকে 240 এর মধ্যে। এখন 140 এ যেতে হলে আমার কি করতে হবে, আমি যদি 140 কে যেতে হলে 14 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার প্রথম যে মাল্টিপলটা আসে সেটা হচ্ছে 140। ওকে ফাইন। এবার হচ্ছে আমি তাহলে কি পেয়ে গেলাম, আমার সিরিজের প্রথম যে ডিজিটটা আছে সেটা আমি পেয়ে গেলাম। পরের ডিজিটটা আমার কত হবে, 140 এর সাথে 14 যোগ হবে, 140 এর সাথে 14 যোগ করলে কত হয় 154 সম্ভবত। 4, হ্যাঁ 154, 14 যোগ করলাম কেন, কারণ আমার যেই
সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা হচ্ছে আমার 14 গ্যাপ দিয়ে 14 গ্যাপ দিয়ে কিরকম, 7 আর 2 এর প্রথম মাল্টিপল হবে আমার 14, পরের মাল্টিপলটা হবে কত, 14 সাথে যদি আমি 2 গুণ করি 14 দুগুণে 28, পরের মাল্টিপলটা হবে কত, 14 সাথে আমার 3 গুণ করলে, তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে 14 14 ডিফারেন্স থাকে। তার মানে আমার এখানে 240, 240-এ যাই, যদি আমার এখানে 240 ইনক্লুসিভ বলতেছে, এই ধারার সর্বশেষ ডিজিট যেটা এই যে 2 এবং 7 এর মাল্টিপল, সেটা আমরা কিভাবে বের করবো আমরা দেখি। 240-কে যদি আমরা সিম্পলি 14 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, আমরা 14 দিয়ে ভাগ করতেছি কেন, কারণ প্রত্যেকটার ভিতর ডিফারেন্স হচ্ছে আমার 14। তাহলে 240-কে 14 দিয়ে ভাগ করলে আমার ইন্টিজার আসবে না, আসবে হচ্ছে 17 দশমিক সামথিং। তার মানে আমি 14 আর 17 দিয়ে যদি গুণ করি, যেই নাম্বারটা আমি পাবো সেটাই হচ্ছে আমার এই ধারার লাস্ট ডিজিট। তাহলে 17 গুণ 14 কত, 4 7 28 8, আর হচ্ছে 2, 4 হচ্ছে 4, আর হচ্ছে 2 6, আর এখানে হচ্ছে 7 হচ্ছে 7, 7 হচ্ছে 13, 3 অত হচ্ছে আমার 1, 1 হচ্ছে 1, আর হচ্ছে 2, 238। তাহলে এই ধারার লাস্ট ডিজিট হচ্ছে আমার 238। এবার আমার বের করতে বলছে কি, যে কতগুলা নাম্বার আছে অল পজিটিভ ইন্টিজার, হাউ মেনি নাম্বার, কতগুলো নাম্বার আছে। তার মানে কি, আমি এখন কিন্তু সামেশন বের করবো, নাম্বার অফ আইটেম বের করবো। নাম্বার অফ আইটেমের জন্য আমার কি করতে হবে, লাস্ট ডিজিট 238 বিয়োগ ফার্স্ট ডিজিট 140, তাদের ভিতর ডিফারেন্স হচ্ছে 14, যোগ দেবো হচ্ছে আমি 1 দিয়ে, কত আসে, এটা বিয়োগ করলে 8, 4 আছে কত হলে 13 হবে, 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে তাহলে ডিভাইড বাই 14, তাহলে 14 সাথে 98 নাকি, 4 সাথে 28, হ্যাঁ 7, যোগ হবে আমার 1, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 8। আচ্ছা, 8 নাম্বার প্রবলেম যেটা বলতেছে, আর 9 নাম্বার প্রবলেম, 10 নাম্বার প্রবলেম, এই তিনটা প্রবলেমই সেম। সো আমি যেটা করব, আমি যে কোনো একটা প্রবলেম করি এখান থেকে। 10 নাম্বার প্রবলেমটা আমি করি। 10 নাম্বার প্রবলেম যেটা বলতেছে যে ইন, 10 নাম্বার না, হ্যাঁ 10 নাম্বারটা আমি করি। 10 নম্বর যেটা বলছি, তুমি কি হারাই ফেললাম, 10 নম্বর কোনটা, আর এটা হচ্ছে আমার 9, হ্যাঁ এটা হচ্ছে 10। 10 যেটা বলতেছে এ বি সি এর গুণফল থেকে, গুণফল হচ্ছে আমার লেস দেন 0, তাই না, আর বি স্কোয়ার সি এটা আবার হচ্ছে গ্রেটার দেন 4, তাহলে এ বি গুণ করলে কত হয়, আর এটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি সি, এখানে আমরা চেষ্টা করব কিছু জিনিস দেখার। সেটা হচ্ছে এ বি সি, এটা 0, এটা 0 থেকে ছোট হতে হলে আলটিমেটলি এ বি সি এর যে গুণফলটা আছে, এই গুণফলটা হতে হবে আমার নেগেটিভ, তাই না। গুণফলটা নেগেটিভ হতে হবে, অথবা গুণফলটা হতে হবে এমন যে গুণফলটা ভগ্নাংশ, তাহলে আর কিন্তু আমার এই কন্ডিশনটা আমি ফুলফিল করাতে পারতাম। নেগেটিভ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এ রে ধরতে পারি নেগেটিভ, বি রে ধরতে পারি নেগেটিভ, আর সি রে ধরতে পারি নেগেটিভ। তিনটাই যদি আমার নেগেটিভ হয় তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, আর পজিটিভ নেগেটিভ গুণ করলে হবে হচ্ছে আমার নেগেটিভ, তাই না। আবার 2 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন যেটা বলতেছে যে বি এর স্কোয়ার আর সি হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে বি এর স্কোয়ার যদি আমার গ্রেটার দেন 0 আর সি যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে কি আলটিমেটলি এই দুইটা হতে হবে আমার কি, পজিটিভ হতে হবে। পজিটিভ হওয়ার জন্য আমার যেটা হতে হবে, আমি যদি সিটা পজিটিভ নিই, বিটা পজিটিভ নেগেটিভ যাই নি না কেন, সেটা তো স্কোয়ার হয়ে গেলে আলটিমেটলি সেটা আমার কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে মানে আমি যেটা করবো, আমি বিটা ধরে নিব হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, সাপোজ বিটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 2, আর সিটা আমি ধরে নিচ্ছি হচ্ছে একটা পজিটিভ 1, তাহলে বি স্কোয়ার সি কত আসে, 2 অক্ষে 2, তাহলে এটা হচ্ছে আমার 2, এটা কিন্তু গ্রেটার দেন 0। আর এ বি সি এর ক্ষেত্রে তাহলে বি আমি ধরছি কত, -2, তাহলে বি এখানে বসালাম -2, সি আমি কত ধরছি 1, তাহলে -2 আর 1 গুণ করলে হচ্ছে আমার -2। সেক্ষেত্রে আমি এটা যদি আমার টোটাল কন্ডিশন ফুলফিল করতে হয়, আমার এটা ধরে নিতে হবে কত, এটাও ধরে নিতে হবে হচ্ছে আমার পজিটিভ। পজিটিভ ধরলে তাহলে আলটিমেটলি এটা আমার কি আসবে, এটা আসবে আমার নেগেটিভ। তাহলে এটা যদি আমি এও যদি অন ধরি, আমার ধরতে তো কোনো এখানে কোনো বাধা নাই, তাহলে এ এর মানটা হচ্ছে আমার 1, আর বি এর মানটা আসতেছে আমার -2 একবার, আর একবার হচ্ছে +2, তাই না। কারণ এখানে আমি -2 +2 কেন বলতেছি, বি স্কোয়ার আমি মাইনাস এ স্কোয়ার করলেও পজিটিভ, প্লাস এ স্কোয়ার করলেও পজিটিভ। তাহলে এ বি এক সময় হবে কি, এটা যদি আমি গুণ করি তাহলে এ বি হবে হচ্ছে আমার -2, আর এটা যদি আমি গুণ করি তাহলে এ বি হচ্ছে আমার +2। তাহলে একবার হচ্ছে -2 0 থেকে
ছোট অ্যান্সার হচ্ছে বি, আর একবার হচ্ছে +2 0 থেকে বড় অ্যান্সার হচ্ছে এ। তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে আমার ডি। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা আর একটু করার চেষ্টা করি, এটা মনে হয় একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে আমাকে গুণ করতে বলছে এ আর বি, আর 0 থেকে কন্ডিশন কি, এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য আমি যদি বি যদি নেগেটিভ ধরি তাহলে এটা হবে পজিটিভ, আর এটা পজিটিভ। বি যদি আমি -2 ধরি তাহলে আমার এটা হচ্ছে সি হচ্ছে, আমি যদি পজিটিভ ধরি 1, আর এ যদি আমি ধরি 1, তার মানে আলটিমেটলি হচ্ছে 1 হচ্ছে 1 -2, -2 0 থেকে ছোট। আর এখানে হচ্ছে বি স্কোয়ার সি, সি এর ভ্যালু ধরছি আমি 1, বি স্কোয়ার ধরছি আমি 2, এটা আবার বড়। তার মানে আচ্ছা, আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে যে আপনার বি স্কোয়ারের ভ্যালু, বি এর ভ্যালু যেটা, বি এর ভ্যালুটা এখানে আমি ধরছি হচ্ছে 2, তাই না? -2 ধরছি। আর একবার ধরছি হচ্ছে সি, যেটা সি এখানে ধরছি কত 1, সি 1 হলে এটা 1, তাহলে এটা আমার এ আর বি এর ভ্যালু, এ হচ্ছে আমার 1 আর বি হচ্ছে আমার -2, না বি হচ্ছে, তাহলে আমার এই ক্ষেত্রে হবে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 2। আর এটা হচ্ছে না, এই প্রবলেমটা আরেকটু দেখতে হবে, এটা হচ্ছে সম্ভবত ডি না। আচ্ছা, আমি লজিক গুলো মেলানোর চেষ্টা করি। এ বি সি লেস দ্যান 0, তাহলে আমি যেটা বললাম যে আমি সবগুলো 0 দেবো, মানে আমি সবগুলা কি করবো, এ বি সি সবগুলা -1 ধরবো। সবগুলা -1 হলে কত হয়, মাইনাস মাইনাসের পজিটিভ, আর পজিটিভ নেগেটিভে নেগেটিভ, তাহলে এটা হয় -1। এইখানে আমার বি যেটা হয়, বি হয় তাহলে আমার বি এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর সি হতেছে আমার -1, তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এটা কি -1। -1 কি আমার 0 থেকে বড় না? 0 থেকে বড় না। তাহলে সি আমি যেটা করতে পারবো না সেটা হচ্ছে সি আমি নেগেটিভ ধরতে পারবো না। সি আমাকে অবশ্যই পজিটিভ কিছু ধরতে হবে এই কন্ডিশনটা ফুলফিল করানোর জন্য। তাহলে সি যদি আমি এখানে পজিটিভ 1 ধরি, তাহলে বি আর এ এর ক্ষেত্রে আমার কি ধরতে হবে, এ আর বি এর ক্ষেত্রে এও ধরতে হবে আমাকে মাইনাস, আর এটা যদি আমি মাইনাস নিই তাহলে মাইনাস মাইনাস সবগুলো প্লাস না, তাহলে আমাকে একটা ধরতে হবে প্লাস, একটা ধরতে হবে মাইনাস। তাহলে আমি যদি ধরি যে আমার এ হইতেছে মাইনাস, মানে নেগেটিভ একটা নাম্বার, আর বিও যদি একটা নেগেটিভ নাম্বার ধরি তাহলে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হবে না। তাহলে আমার যেটা করতে হবে আইদার এ অথবা বি, যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে, তাই না? তাহলে আমি এ কে যদি নেগেটিভ ধরি, তাহলে এর ভ্যালু যদি আমি -1 ধরি, আর বি এর ভ্যালু যদি আমি +1 ধরি, আর সি এর ভ্যালু তো ধরলাম +1, তাহলে এই কন্ডিশনটা আমার ফুলফিল করতেছে। আর বি স্কোয়ারের ক্ষেত্রে তখন আসতেছে কত 1, আর সি এর ক্ষেত্রে আমার 1, তাহলে আলটিমেটলি আমার এখানে এ বি এটা হচ্ছে -1, আর বিটা হচ্ছে +1, তার মানে এটা 0 থেকে মানে 0 এটা থেকে বড়, তাহলে এটা আনসার হচ্ছে ডি। এটা আনসার ডি হবে না। হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, আমি দরকার হয় এটা আলাদা করে একটা এক্সপ্লেইন করবো। এখানে যেটা বলছে এ বি সি আর ইন্টিজার সাজ দ্যাট এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে বি থেকে সি বড়, আর কোয়ান্টিটি হচ্ছে বি। আচ্ছা, এইটা একটা মজার বিষয় হচ্ছে, এটা অনেকে আপনার সি আনসার করবেন। সি আনসার করবেন কেন? দেখেন এই কন্ডিশনটাকে ঠিক আছে, হ্যাঁ 1 থেকে 2 বড়, 2 থেকে আবার 3 বড়, তাহলে 1 যোগ 2 যোগ 3 ডিভাইড বাই 3 কত হয়, 3 দুগুণে 3 আর 2 5 আর 1 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। আর বি মানে কত, বি হচ্ছে এখানে 2, তাহলে এটাও 2, তাহলে আনসার সি। কিন্তু মজার বিষয় হলো এই এভারেজটাকে চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হতে পারে। দেখেন আমি যদি এরকম একটা জিনিস ধরি, 3 1 3 5 2 ধরি, এটা ক্ষেত্রে সেটাও ধরা যাচ্ছে, কারণ এ থেকে বি বড়, বি থেকে সি বড়, তাহলে 5 আর 3 8 আর 1 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে আমার কত আসতেছে 3, তাহলে বাঁ সাইডে আসতেছে 3, আর ডান সাইডে আমার আসতেছে কত, বি, বি হচ্ছে আমার 3।
আচ্ছা, ইন্টারেস্টিংলি এটাও সি আসতেছে। আমি আরেকটা কন্ডিশন ধরি, 3 4 5 ধরি, এ বি সি, 3 4 5, তাহলে 5 আর 4 হচ্ছে আমার 9, 9 আর 3 হচ্ছে 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4, আবার বি হচ্ছে আমার 4, তাহলে এটাও কিন্তু আমার সি আসতেছে। আচ্ছা, আমি কেন এরকম করতে চাই না, একটা নাম্বার ধরি, 5 6 7 ধরলে কি হয়, 5 6 7, 5 6 7, 7 5 11, আচ্ছা 18, তিনটা নাম্বার ভাগ করলে 6 আসতেছে, এটার ক্ষেত্রে সেম একই জিনিস আসতেছে। তাহলে আমি যেটা করতে পারি, 11 12 13 ধরবো। এবিসি 11 12 13, 11 12 13, তাহলে তিনটা যোগ করলে কত হয়, 11 যোগ 12 যোগ 13, 3 আর 2 5, আর এক 6, 1 আর 1 2, আর এক 3, ভাগ হচ্ছে 3, 12 সমান, এটার ক্ষেত্রে আসতেছে 12। তাহলে কি অ্যান্সার কি সব ক্ষেত্রে কি ইকুয়াল আসতেছে? হুম, সব ক্ষেত্রে ইকুয়াল আসবে না। আমি এই ক্ষেত্রে সবগুলা একই ধরনের ধরতেছি, বিধায় ইকুয়াল আসতেছে। আমি যদি স্পেসটা একটু বাড়াই নি, যেমন এ বি সি বলছে না যে এ থেকে বি বড়, বি থেকে সি বড়, আমি ধরলাম এ ধরলাম 1, বি ধরলাম 3, আর সি ধরলাম হচ্ছে 8, কন্ডিশন ফুলফিল করতেছে না? তাহলে 1 যোগ 3 যোগ 8 ডিভাইড বাই হচ্ছে আমার 8 এর মধ্যে 3টা, তাহলে 8 আর 3 11, আর হচ্ছে 1 12, তাহলে আলটিমেটলি আমার এখানে আসতেছে 4, তাহলে বাঁ সাইডে আসতেছে 4, আর ডান সাইডে তাহলে আমার আসছে কিন্তু তখন 3, তাহলে এক ক্ষেত্রে সি আর বাকি একটা ক্ষেত্রে C। আচ্ছা, আমাদের অনেক হ্যাসেল নেওয়া লাগলো তাই না এটা ডি বানানোর জন্য। যাই হোক, 12 নম্বর কোশ্চেন যেটা বলতেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, মানে এক্স এর স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার ইকুয়াল, ইকুয়াল হলে কি হতে পারে, আমরা একটা ধরে নিই একটা কন্ডিশন, যে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস টু, ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস টু ধরলাম। সেক্ষেত্রে কন্ডিশন প্রথম যেটা, এক্স আর ইকুয়াল, এক্স আর ওয়াই কি ইকুয়াল, না এক্স আর ওয়াই ইকুয়াল না। যদি আমি বলি যে এক্স এর মান হচ্ছে পজিটিভ টু আর ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ টু, তাও কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়, তাহলে এটা বাদ। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো কিনা, এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। কিরকম, যে এটা জিরো কিনা দুটা ভাবে বোঝা যায়, যে আমার একটা ইকুয়েশন বলতেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আমি জাস্ট এটা যদি বাঁ সাইডে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা তো বোঝার জন্য আর কোনো সায়েন্স লাগে না। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা আমার আনসার হবে এক্স এর মডুলাস আর হচ্ছে ওয়াই এর মডুলাস ইকুয়াল টু জিরো কিনা, মানে এটা নেগেটিভ করলে এক্স হচ্ছে আমার কি প্লাস মাইনাস টু, মডুলাসের জন্য আমি রাখলাম, আর ওয়াই হচ্ছে আমার প্লাস মাইনাস টু আমি বললাম, তাহলে এটা হচ্ছে আমার জিরো হবে কিনা, হ্যাঁ জিরো হবে, যতই আমি যাই করি 2 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু জিরো, এটা আমার দুটো আনসার। 13 যেটা বলতেছে যে পি এন্ড কে আর ইভেন, তাহলে পি আর কে হইতেছে ইভেন, কিউ হইতেছে অড, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ইভেন, নিচের কোনটি ইভেন হবে না। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, একদম সিম্পলেস্ট জিনিস আমরা ধরে নিতে পারি, আমরা পি আর কে দুইটাই আমরা ধরবো হচ্ছে 2, আর কিউ ধরবো হচ্ছে আমরা 1, তাই না? এখন দেখি তাহলে পি আর কে গুণ করলে কত হয়, দুটা যদি 2 হয় তাহলে পি আর কে গুণ করলে হচ্ছে আমার 4, তাহলে এটা হবে না। পি আর কিউ গুণ করলে 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, কত 2 1 2, তাহলে এটাও আমার ইভেন, এটাও ভালো। কে ডিভাইড বাই পি, কে ধরছি হচ্ছে কত 2, আর পি হচ্ছে আমি ধরছি কত 2, তাহলে 2 আর 2 ভাগ করলে কত হয় 1, এটা অড আসতেছে, এটা আমি রাখি। পি কিউ, পি কিউ মানে 2 গুণ 1 ডিভাইড বাই হচ্ছে আমার কে, কে হচ্ছে 2, এটা ভাগ করলে এটা অড আসতেছে, এটা আমি রাখি। আর কিউ ডিভাইড বাই পি, কিউ ডিভাইড বাই পি মানে হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে আমার পি হইলো কত 2, এটা কি ইভেন আসতেছে, এটাও ইভেন আসছে না, তাহলে 3, এই তিনটা অপশন আমি হাতে রাখলাম। এবার আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো আমি পি এর ভ্যালু একবার ধরলাম যে 2, আর কে এর ভ্যালু ধরলাম হচ্ছে 4, কারণ কি বলছে দুইটাই হচ্ছে আমার ইভেন। আর কিউ এর ভ্যালু আমি ধরে নিলাম 3, দেখি এইগুলা ইনপুট করলে এই বাকি দুটো আমাদের তো বাদ, দুটো বাদ হয়ে গেছে। সি তে আমরা যেটা বলছে কে বাই পি, তাহলে কে হচ্ছে আমার 4 আর পি হচ্ছে আমার
2 4 রে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমার ইভেন আসে, তাহলে এটা বাদ। পি আর কিউ গুণ করলে কত হয়? পি আর কিউ 3 দুগুণে 6 ডিভাইড বাই হচ্ছে আমার কে হইতেছে 4, এটা ভগ্নাংশ আসতেছে ইভেন অর পরে, আমি এটা রেখে দিই, এটা আবার রেখে দেওয়া লাগতেছে। আর পি আর কিউ এটা করলে কত আসে, সরি কিউ বাই পি, কিউ হচ্ছে আমার 3 আর পি হচ্ছে 2, তাহলে এটা আমার রেখে দেওয়া লাগতেছে। এবার তাহলে আমি কি করব, আর একটা নাম্বার চয়েস করব, সেটা হচ্ছে আমি পি এর ভ্যালু ধরে নেব হচ্ছে আমার 2, আর কে এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 2 ধরি, সরি যেহেতু ইভেন যেহেতু বলছে, তাহলে আমরা যেটা ধরি 4 ধরি। হ্যাঁ, আমাদের কোনটা কোনটা দেখতে হবে, এই দুটা দেখতে হবে, তাই না? পি আর কিউ আর পি এর ভাগফল করা, তাহলে এখানে আমার কিউটা এমন একটা জিনিস নিব যেটা এটা দিয়ে ভাগ করা যায় কিনা আমি দেখি। কিউটা আমি ধরে নিই হচ্ছে 8, 8 না, আমার কিউ তো ই হতে হবে না, মানে অর্ড হতে হবে, তাহলে 9 ধরলাম, তাই না? তাহলে এখানে কিউ বাই পি কত আসে, কিউ হইতেছে আমার 9 আর পি হচ্ছে আমার কত, 2, তাহলে এটা কিন্তু ইভেন আসতেছে না, এটা অড আসতেছে, বা ইভেন আসতেছে না, ভগ্নাংশ আসতেছে। আর এখানে আমার আসছিল কোনটা, এই যে কিউ ইন্টু পি আর হচ্ছে কে, তাহলে কিউ ইন্টু পি আর হচ্ছে আমার কে, কিউ তাহলে 9, পি হতেছে আমার 2 আর কে হতেছে আমার 4, তাহলে 2 দুগুণ 4। আচ্ছা, তাহলে আমার এখনো দুইটা অপশন থেকে যাচ্ছে, দুইটা অপশন যেহেতু থাকতেছে, আমাদের একটু মানে এমন কিছু চয়েস করতে হবে যে চয়েসটা করলে আমাদের এই ইকুয়েশনটা বের করতে সুবিধা হয়। পি কিউ ডিভাইড বাই কে আর হচ্ছে আমার কিউ ডিভাইড বাই পি ইভেন হবে না, এবং কি বলছে, পি আর কে হইতেছে আমার ইভেন এবং কিউ হইতেছে আমার অড। তাহলে আমি সিম্পলি একটা জিনিস করতে পারি, পি যদি আমি 2 ধরি, কে যদি আমি 2 ধরি, আর কিউ যদি আমি 3 ধরি, তাহলে কি অবস্থা হয়? না, সরি, কিউ তো আমি 3 ধরতে পারবো না, এখানে অড কোনটা, অড হচ্ছে কে, না কিউ আমি 3 ধরতে পারবো, হ্যাঁ কিউ 3 ধরতে পারবো কারণ কিউ হচ্ছে অড। আর এখানে হচ্ছে কিউ বাই পি, তাহলে কিউ হচ্ছে 3 আর পি হচ্ছে 2। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একই অবস্থা হইতেছে, আমরা যেটা করি সেটা হচ্ছে পি আর কে, তাই না? আমাদের উপরে হচ্ছে আমরা দুইটা অপশনে আসে আটকা পড়ছি, পি কিউ ডিভাইড বাই কে এইটা, আর হচ্ছে কিউ ডিভাইড বাই পি এইটা। কিউ তো অড আমরা জানি, আর পি হচ্ছে আমার ইভেন, আর পি হচ্ছে আমার ইভেন, কিউ হচ্ছে আমার অড, আর কে হচ্ছে আমার ইভেন। তাহলে আমি যদি পি এর ভ্যালু ধরি 2, কিউ এর ভ্যালু যদি ধরি 3, আর কে এর ভ্যালু যদি ধরি হচ্ছে আমার না, এটা যদি পি কিউ ডিভাইড বাই কে, কিউ কি অড নাকি? হ্যাঁ, কিউ অড, আর পি হচ্ছে ইভেন, আর কে হইতেছে আমার ইভেন। সো সেক্ষেত্রে আমি কিউ যদি ধরি 3, এটা যদি ধরি 6, তাহলে কত, 3 দুগুণ 6, 6, তাহলে এটা তো অড আসতেছে, ক্যান নট বি ইভেন, তাহলে এটা অড আসতেছে। আর একটা হচ্ছে পি বাই কিউ, হ্যাঁ পি বাই কিউ যেটা সেটা হচ্ছে আমার অড আসতেছে। আচ্ছা, আমি যেটা করি সেটা হচ্ছে পি এর ভ্যালু যদি আমি ধরি 4, আর কিউ এর ভ্যালু যদি ধরি আমি 3, আর কে এর ভ্যালু যদি আমি ধরি 2, সেক্ষেত্রে এই অপশনটা টেস্ট করি, পি কিউ ডিভাইড বাই কে ইভেন আসে কিনা। পি কিউ গুণ করলে হচ্ছে আমার 4 12, আর কে হচ্ছে 2, হ্যাঁ এটা ইভেন আসছে না, তার মানে আলটিমেটলি আমার আনসার হচ্ছে ই। এটার ক্ষেত্রে আমরা ইভেন কখনোই পাচ্ছি না। 14 আমাকে যেটা বলতেছে যে এ ইন্টু, এই যে একটা দিচ্ছে আমাকে নাম্বার লাইন বলে দেবো, একটা ডিস্টেন্স দিছে, কিন্তু কোনো ডিস্টেন্স এখানে বলে দেয় নাই যে কোনটার ডিস্টেন্স কত আর এটা ডিস্টেন্স কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এ আর সি গুণ করলে কত হবে, আর বি আর ডি গুণ করলে কত হবে, এটা কিন্তু একটা জিনিস আমরা এখান থেকে একটা কন্ডিশন বের করতে পারি, তাই না? কন্ডিশনটা কি, 0 থেকে এ বড়, এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে ডি বড়। কিভাবে? এই নাম্বার লাইনটা দেখলেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা ডান দিকে যাচ্ছে তাহলে অবশ্যই এটা 0 থেকে এ বড় কত সেটা জানি না,
আবার বি থেকে এখানে যেটা বলতেছে যে বি থেকে ভ্যালু কত সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি যে বিটা এ থেকে বড়, তাই না? এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা যেহেতু ডান দিকে সবটাছে, কিন্তু ভ্যালু বোঝা যাচ্ছে না। তাহলে এ আর সি গুণ করলে কি হবে? এ আর হচ্ছে আমার সি, আর বি আর ডি গুণ করলে কত হবে? আচ্ছা, এ আর সি, তাহলে এ থেকে বি বড়, এটা তো আমরা বুঝতে পারছি। আবার সি থেকে ডি বড়, এটা আমরা বুঝতে পারছি। তাহলে বিও বড়, ডিও বড়, আবার এও ছোট, সিও ছোট, তার মানে আলটিমেটলি এটা গুণ ফল ছোট হয়। আর সিম্পলি যদি আপনারা এটা 1 2 3 4 এভাবে ধরেন, তাহলে এ আর সি আসবে আপনার 3 আর এটা আসবে হচ্ছে আপনার 4 2 8। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি। আচ্ছা, 15 কি বলতেছে? 15 যেটা বলতেছে সেটা হচ্ছে এ থেকে বি, মানে সরি, হ্যাঁ, বি থেকে এ বড়, সি থেকে বি বড়, ডি থেকে সি বড়, এ আবার 2, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ। আচ্ছা, এটা একটা মজার একটা প্রবলেম। সেটা হচ্ছে এখানে এ বলে দেওয়া আছে 2, তাই না? বি, সি, ডি কোনো ভ্যালু দেওয়া নাই, ইন্টিজারও কিনা তাও বলা হয় নাই, ভগ্নাংশ কিনা তাও বলা হয় নাই, কিছুই বলা হয় নাই। ঠিক আছে? তো এটা দেখেন আমরা এইভাবে করতে পারি কিনা, যে এর ভ্যালুটা আমি ধরে নিলাম 2। এখন হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ, এই এইটা এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য আদৌ কি আমার নেগেটিভের কোনো ই আছে, কাহিনী আছে? যেমন দেখেন, এটা যদি এর মান যদি 2 হয়, 2 এর থেকে বি ছোট, তাহলে এটা ধরে নিলাম আমি 1.9, এটা ধরে নিলাম আমি 1.8, এটা ধরে নিলাম আমি 1.7। এটা ধরতে পারি না? পারি তো, কারণ এখানে কিন্তু আমার বলে নাই যে এরা পজিটিভ নেগেটিভ কিছুই বলে নাই, মানে কোনো কন্ডিশন দেওয়া না। তাহলে এ আর বির গুণফল কি নেগেটিভ হবে? এখানে এ আর বির গুণফল না নেগেটিভ হবে না। এ আর সির গুণফল সেটাও নেগেটিভ হবে না। এ আর ডির গুণফল সেটাও নেগেটিভ হবে না। বি আর ডির গুণফল সেটাও নেগেটিভ হবে না। তাহলে নন অফ দ্য অ্যাবভ। আমার এটা, অনেকে ভাবতে পারেন যে এরকম একটা কন্ডিশন দিচ্ছে, তার মানে হয়তোবা যে আহ, এর ভ্যালু যদি 2, তাহলে এটা ধরি 1, এটা ধরি 0, এটা ধরি -1, এরকম কিন্তু কিছু বলে দেয় না যে এগুলো ইন্টিজার, এটা ভগ্নাংশ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, 16 যেটা বলতেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি। সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু আইদার +2 অথবা -2। আবার বলতেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 18। ঠিক আছে? এক্স প্লাস ওয়াই কুড ইকুয়াল হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু? এক্স প্লাস ওয়াই কি কি হতে পারে, নিচের কি কি হতে পারে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতেছি ওয়াই এর ভ্যালু আসতেছে দুইটা, প্লাস আর হচ্ছে মাইনাস। এখন 18 যদি হইতে হয়, ওয়াই এর ভ্যালু আমি ধরে নিলাম +-2, তাই না? তাহলে আমার এটার সাথে কত গুণ করতে হবে? 9 গুণ করতে হবে। 9 এর জন্য আমার কি করতে হবে? +-3 এর স্কোয়ার করলে কিন্তু আমি 9 পাই। তাহলে এটা আলটিমেটলি হয় হচ্ছে আমার 18। এবার আমি বের করি এক্স প্লাস ওয়াই কুড ইকুয়াল হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু, কি কি হতে পারে? এক্স প্লাস ওয়াই, এখানে আচ্ছা, এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে 3 × 9, 9 দুগুণে 18 যদি আমার করতে হয়, আমার কিন্তু -2টা এখানে নেওয়া যাবে না। -2 নিলে কিন্তু আর 18 +18 হইতেছে না, -18 হচ্ছে। তার মানে আমার এখান থেকেও কিন্তু এই যে এটা কিন্তু বাদ যাবে। তার মানে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে +2 আর এক্স এর ভ্যালু হচ্ছে +-3। তাহলে দুইটা যোগফল এক্স প্লাস ওয়াই হইতে পারে হচ্ছে আমার, যদি আমি পজিটিভ ভ্যালু গুলো নিই, 3 দুগুণে 5, মানে 3 দুগুণে 5 না, 3 আর 2 যোগ করলে 5। আর একটা হইতে পারে আমার 2 - 3 -1, এই দুটোই হবে। 17 যেটা বলতেছে দ্য রিমাইন্ডার when 10⁻11 is divided by 2, the remainder when 3⁻13 divided by 3। এখানে মজার বিষয় হচ্ছে ডান সাইডেরটাই আমরা আগে করি। 3⁻13 মানে হচ্ছে 3⁻13 যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তার মানে কি এখানে 3⁻13 মানে কি 13টা 3 গুণাকার আছে, তাহলে একটা 3 ভাগ যাবে, তাহলে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার হচ্ছে 0। এটার ক্ষেত্রে
11, 10 টু দি পাওয়ার 11 এ যদি আমরা একটু সিম্পলিফাই করি, 10 টু দি পাওয়ার 11 টা কি এরকম লেখা যায়? 5 ইনটু 2 তার হোল পাওয়ার 11 লেখা যায়। তাহলে আলটিমেটলি কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 11, আর ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। তাহলে উপরে আছে কি 2 টু দি পাওয়ার 11, মানে 11টা 2 গুণাকার আছে, একটা যদি কাটা যায় তাহলে এখানে রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে আলটিমেটলি आंसर হচ্ছে আমার সি। 18 যেটা বলতেছে মাইনাস, সরি, কিউ হচ্ছে একটা অড নাম্বার, কিউ একটা অড, ধরে নিলাম কিউ হচ্ছে 1, তাহলে কোয়ান্টিটি এ অবস্থা কি -1, তার হচ্ছে আমার 1, তার মানে হচ্ছে -1, এটা হচ্ছে কোয়ান্টিটি এ। এখানে কত আসতেছে? 1 + 1 2, আর হচ্ছে -1 তার হচ্ছে হোল স্কয়ার, তার মানে এটা হবে হচ্ছে আমার +1, তার মানে এটা অ্যান্সার হচ্ছে আমার বি, তাই না? কিন্তু এই কন্ডিশন ছাড়া অন্য কোনো কন্ডিশনে কি এইটা আমার চেঞ্জ হয় কিনা সেটা আমরা একটু দেখবো। কিউ হইতেছে কি? কিউ বলতেছে হচ্ছে ওয়ার্ড, ও মানে ওড, হ্যাঁ, কিন্তু ওড পজিটিভ নেগেটিভ কিছু বলে দেয় না। আমি যদি কিউটাকে -1 ধরি তাহলে কি অবস্থা হয়? এখানে -1 তার পাওয়ার হচ্ছে আমার -1, তাহলে কি হয় এখানে? -1 তার পাওয়ার -1 মানে হলো 1/-1 এর পাওয়ার 1, তার মানে আলটিমেটলি আমার এখানে আনসার আসবে হচ্ছে -1। এইখানে ডান দিকে কি হয়? -1 তার পাওয়ার হচ্ছে -1 প্লাস হচ্ছে 1, কিউ যেহেতু আমি -1 ধরে নিচ্ছি, তার মানে আলটিমেটলি এটা আসে কত? 0। আর -1 বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে কি? এটা হচ্ছে আমার 1। তাহলে দুইটা জিনিস আমরা টেস্ট করলাম, দুইটা জিনিস টেস্ট করে দেখলাম, এটা আনসার হচ্ছে আমার বি। হ্যাঁ, 19-এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 19-এর অ্যান্সারটা বি কিনা আমি একটু চেক করে নিই, লজিক ঠিক আছে কিনা। 19টা একটু আমাদেরকে আবার দেখতে হবে। সেটা হইলো 19 যেটা বলতেছে যে কিউ হচ্ছে আমার ওড, তাহলে কিউ যদি আমার ওড হয় তাহলে -1, এটা 1, এটা ধরলাম, আর -1 2 হয় যদি আমি 1 ধরি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে -1 + 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার ডি। অন্য কোনো ক্ষেত্রে আমার এটা কোনো চেঞ্জ হয় কিনা আমি সেটা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমার 19, 19টা একটু আমরা আবার দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের 18-র অ্যান্সার আসলো হচ্ছে বি। এবার 19 দেখি, 19-এর কি অবস্থা। 19 বলতেছে n ইজ এ পজিটিভ ইন্টিজার, n একটা পজিটিভ ইন্টিজার, -1 রেইজ টু দি পাওয়ার 4n ইন্টু, আচ্ছা এটা করার আগে যেটা দেখি 4n, যেহেতু n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, আমরা যদি n এর ভ্যালু যদি ধরি 1 2, তাহলে 4n এর সাথে মানে 4 এর সাথে যদি 1 গুণ করি তবে কত হবে? 4, 4 এর সাথে যদি 2 গুণ করি 8, তার মানে পাওয়ারটা সবসময় কিন্তু আমার জোড় হতেছে। তাহলে পাওয়ারটা যদি সবসময় আমার জোড় হয় তাহলে এখানে হচ্ছে পজিটিভ, আবার এখানে কিন্তু আমার -1 এর পাওয়ার 202, তার মানে এটাও পজিটিভ, তার মানে আলটিমেটলি এই সাইডটা আমার পজিটিভ। ডান দিকে কি অবস্থা? ডান দিকে আমার এখানে হবে পজিটিভ, আর 5 টু দি পাওয়ার 5, তার মানে এটা হবে নেগেটিভ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার A। 20 কি বলতেছে? 20 যেটা বলতেছে if n is the smallest of three consecutive positive integer, which of the following must be true? মানে n হইতেছে একটা 3টা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের স্মলেস্ট, সব থেকে ছোট, হ্যাঁ, which of the following must be true? তো আমরা যেটা করি যে আমরা 3 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার 1 2 3 ধরতে পারি, 1 2 3 না ধরে আমরা 2 3 4 ধরা ট্রাই করি। 1 2 3 ধরলে হয় কি অনেক সময় একের জন্য একটু ইকুয়েশন এদিক ওদিক হতে পারে, আমরা 2 3 4 ধরার চেষ্টা করি। আচ্ছা, অথবা আমরা 1 2 3 ও ধরে করতে পারি। 1 2 3 যদি ধরি তাহলে 1 2
3 আমরা তিনটা কি ধরলাম কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ধরলাম। হ্যাঁ, যোগ করতেছি কেন, 1 2 3 which of the following must be true? n is divisible by 3, n is the smallest, আচ্ছা n হচ্ছে আপনার smallest of three consecutive integer, তার মানে n হচ্ছে আমার 1, তাহলে n is divisible by 3 না, এটা 3 দ্বারা divisible না, তাহলে এটা না। n is even না, n is even না। n is odd, হ্যাঁ এখানে n টা odd আসতেছে। n into n plus 2 is even, মানে n মানে হচ্ছে আমার 1 আর n plus 2 মানে হচ্ছে 2 এর 1 3, 3 অক্ষে 3, এটা কি ইভেন না, এটা ইভেন না, এটা আমার বাদ। তারপর হচ্ছে আমার লাস্ট যেটা বলতেছে n এর মান হচ্ছে আমার 1 1 1, তার মানে 1 আর 1 এর 1 2, তাহলে 2 অক্ষে 2, আর এখানে হচ্ছে আমার 2 এর 1 3, 3 দুগুণে 6, 6 is divisible by 3, হ্যাঁ এটা divisible by 3, তাহলে আমার অপশন থাকতেছে এ বি আর হচ্ছে ই, তিনটা অপশন থাকতেছে, তাই না? এখন ও আচ্ছা, তিনটা অপশন থাকতেছে না, n is divisible by 3, এটা তো 3 দ্বারা divisible না, এটা বাদ, মাস্ট বি বলছে না, মাস্ট বি ট্রু, তাহলে n is even না, এটা n is even আর না, তাহলে আমার आंसर হচ্ছে ই, কোনোটা চয়েস করা লাগতেছে না। আপনারা 2 3 4 দিয়েও টেস্ট করে দেখতে পারেন, সেক্ষেত্রে অবশ্য যেটা হবে যে n টা ইভেন আসবে আর কি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু n ইভেন আসবে না, যখন 1 2 3 ধরতেছে তখন কিন্তু আবার n টা ইভেন আসতেছে না, এই জন্য এটা বলছে মাস্ট বি ট্রু, সব ক্ষেত্রে কোনটাই হবে, আপনি 1 2 3 আর 2 3 4 ধরে এই 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 সব ক্ষেত্রেই এই এটা পাবেন, ই আনসার অপশনটা পাবেন, ঠিক আছে। 21 কি বলতেছে, 21 বলতেছে এক্স ওয়াই জেড আর ইন্টিজার, এক্স ওয়াই জেড আর হচ্ছে ইন্টিজার, এক্স ওয়াই জেড, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 13, ওয়াই আর জেড যোগ করলে আসতেছে আমার 13, তাহলে ওয়াই আর জেড আমি সিম্পলি এটা ধরতে পারি, এটা ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 13। আবার এক্স আর জেড গুণ করলে হবে হচ্ছে 9, এক্স আর জেড গুণ করলে হবে হচ্ছে আমার 9, তাহলে এক্স আর জেড যদি আমার 9 হইতে হয়, তাহলে আমার জেডটা যদি আমি 9 ধরি, তাহলে এই কন্ডিশনটা মনে হয় ফুলফিল করতে পারি, আর ওয়াইটা যদি আমি 4 ধরি, আর এক্স যদি আমি তাহলে আরেকটু শাফল করে নিই, এক্স ওয়াই জেড, জেডটা ধরবো 9, এক্সটা ধরবো 1, ওয়াইটা ধরবো 4, তাহলে কি অবস্থা হয়, তোমাকে বলতেছে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 13, তাহলে এটা যোগ করলে 13 হয়, 9 যোগ 13, 9 আর 4 যোগ করলে 13 হয়, আর এক্স আর জেড, এক্স আর জেড এটা যোগ এটা গুণ করলেও আমার 9 হয়, তো সেক্ষেত্রে এক্স কি বলতেছে, এক্স ইজ ইভেন না, এখানে এক্স ইভেন না, এক্স এর মান আসতেছে আমার 1, এক্স ইজ ইকুয়াল টু 3 না, এক্স ইজ ইকুয়াল টু 3 আসতেছে না, এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 1, ওয়াই ইজ অড না, অড আসছে না, ইভেন আসতেছে, ওয়াই গ্রেটার দেন 3, হ্যাঁ এই ক্ষেত্রে ওয়াই গ্রেটার দেন 3 আসতেছে, আর জেড লেস দেন এক্স, জেড এর ভ্যালু কি এক্স এর ভ্যালু থেকে লেস দেন, জেড এর ভ্যালু কি এক্স এর ভ্যালু থেকে লেস দেন আসতেছে, জেড এর ভ্যালু হচ্ছে আমার 9, না জেড এর ভ্যালু তো এক্স থেকে লেস দেন আসতেছে না, তাহলে এটা হইতেছে না, তাহলে যেটা বোঝা যাচ্ছে যে 21 এর অ্যান্সার হচ্ছে আমার ডি। আচ্ছা 22 যেটা 22 কিন্তু আপনার ওই সিমিলার, তাদের কাদের ওই যে আমরা নেগেটিভ পজিটিভের কিছু করছিলাম না, 8 9 যেগুলো করছিলাম ওইগুলো সিমিলার, তো ওইগুলোর কন্ডিশন দিয়ে আপনি 22টা করতে পারবেন। তারপরও একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে 22টার জন্য আপনাদের হয়তোবা একটু ঝামেলা হইতে পারে, সেটা হইতেছে দেখেন কন্ডিশন কিন্তু আছে তিনটা, তিনটা কন্ডিশনই আমার ফুলফিল করে এটা অ্যান্সারটা বের করতে হবে, তাই না? তিনটা কন্ডিশনে যদি ফুলফিল করতে হয়, এখানে কি বলছে যে এর ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় আমি এটাকে ধরে নিলাম নেগেটিভ, বিটাকে ধরে নিলাম পজিটিভ, সিটাকে ধরে নিলাম নেগেটিভ, আলটিমেটলি যোগ সবগুলো গুণ করলে কি হবে, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হবে পজিটিভ, ঠিক আছে। আমি কি কোনো ভ্যালু ধরবো না, আমি কোনো ভ্যালু ধরলাম না, ভ্যালু না ধরে এটা বোঝা যাচ্ছে যে এটা 0 থেকে বড় হবে। আবার এ কি বলছে, বি এ আবার হচ্ছে মানে বিটা হচ্ছে এ থেকে বড়, তাহলে আমি বি যেটা ধরছি একটু আগেই, বিটা আমি ধরে নিচ্ছি পজিটিভ আর এ ধরছিলাম নেগেটিভ, তাহলে হ্যাঁ নেগেটিভ থেকে তো পজিটিভ বড়ই, এই কন্ডিশনটা ফুলফিল হলো, তাহলে 1 নম্বর কন্ডিশন ফুলফিল, 2 নম্বর কন্ডিশনও ফুলফিল, 3 নম্বর কন্ডিশন যেটা এর স্কোয়ার, এ কিন্তু নেগেটিভ, তাহলে স্কোয়ার করলে হবে আমার পজিটিভ, আর হচ্ছে আমার সি, সি হচ্ছে আমার নেগেটিভ,
এটা কি লেস দ্যান 0, হ্যাঁ এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। তাহলে মানে আমি প্রথম গেসেই কিন্তু একটা ভালো একটা গেস করতে পারছি। তাহলে এখানে এ আমার কি আসছে নেগেটিভ, আর বি আসছে কি পজিটিভ, তাহলে আলটিমেটলি এই পাশেরটা হবে আমার কি নেগেটিভ। এইখানে এ আর সি আমার কি কি ছিল, এও ছিল নেগেটিভ, সিও ছিল নেগেটিভ, এটার স্কোয়ার করলে এটা হবে পজিটিভ, আর এটা পজিটিভের সাথে গুণ করলে এটা হবে পজিটিভ। তাহলে মানে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে বি। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আসলে একটা ভালো গেস করতে পারলে আপনার জন্য সুবিধা হয়, এই নেগেটিভ পজিটিভ দিয়ে ভ্যালু ভ্যালু ধরেও এটা করতে পারে। আচ্ছা, 23 আমাদের যেটা বলতেছে যে নাম্বার লাইনে, সরি নাম্বার লাইনে এ হচ্ছে 6 ইউনিট, বি A is 6 unit from B, A, B, C, A, B, C, A, B, C, A হচ্ছে 6 unit from B, মানে ডিস্টেন্সটা হচ্ছে 6, B হচ্ছে 2 unit from C, 2. What is the distance between A and C? তাহলে A আর C এর ডিস্টেন্স হবে আমার 8। তাহলে যে অপশনগুলো আমার 8 আছে আমি সেই অপশনগুলো রেখে দিই। আরেকটা জিনিস হতে পারে, আমি তো এটা পরপর নিচে এই জন্য এরকম আসছে, যদি এরকম ধরি যে A থেকে আমার বি এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 6, বি থেকে আবার সির যে ডিস্টেন্স, যেটা আমি সি ধরতেছি সেটা হচ্ছে 2, সেক্ষেত্রে এ থেকে সি ডিস্টেন্স কিন্তু আসবে 4। তাহলে একবার আসতেছে আমার 4, আর একবার আসতেছে হচ্ছে আমার 6 আর 2 8, তার মানে আমার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 24 যেটা বলতেছে দ্য এভারেজ অফ 11 ইন্টিজার ইজ 35, হোয়াট ইজ দ্য সাম অফ অল দ্য ইন্টিজার। এটা তো সহজ, এটা তো একদমই সিম্পল, যে 11টার যেটা আমি বলছিলাম যে এভারেজ সমান সমান হচ্ছে সামেশন ডিভাইড বাই নাম্বার অফ আইটেম। তাহলে এখানে এভারেজ হচ্ছে আমার কয়টা, এভারেজ এভারেজ অফ এভারেজ হচ্ছে 35, সামেশন বের করতে বলছে, নাম্বার অফ আইটেম হচ্ছে 11, তাহলে 11 দিয়ে 35 গুণ করলে যা তাই, 35 গুণ 11, তাহলে এখানে হচ্ছে 35 গুণ 35 5 8 3, 385। হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার ফ্রম, আচ্ছা যে সামের ইকুয়েশন মানে এইগুলা শুরু হয়েছে, সম্ভবত প্রবলেমগুলো শুরু হয়েছে। এই প্রবলেমগুলো খুবই ইন্টারেস্টিং, আমি একদম ইজিলি কিভাবে করা যায় সেটা আমি আপনাকে দেখাবো। এই ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ আমি আগেও বলছি, ইনক্লুসিভ মানে হলো 1 থেকে 80, 1 এবং 80 কে কাউন্ট করতে হবে। হোয়াট ইজ দ্য সাম অফ অল দ্য ইন্টিজার ফ্রম 1 টু 80, এটার সামেশন কত। তাহলে সামেশনের জন্য আমাদেরকে কি করতে হবে, এভারেজ সমান সমান সামেশন ডিভাইড বাই নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেম কত আমার 80 ডিভাইড বাই 1 ডিভাইড বাই তাদের ভিতরে যে ডিস্টেন্স, প্রত্যেকের ডিস্টেন্স হচ্ছে আমার 1 করে করে, তাহলে 1 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে আলটিমেটলি 80। নাম্বার অফ আইটেম হচ্ছে আমার 80। এখন আমার এভারেজ বের করতে হবে। এভারেজ বের করার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ইভেনলি স্পেসড, বা যাদের ডিসটেন্স সমান হবে তাদের ক্ষেত্রে এভারেজটা হচ্ছে ফার্স্ট আইটেম প্লাস লাস্ট আইটেম ডিভাইড বাই 2, তার মানে 81 ডিভাইড বাই 2। তাহলে 81 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমার কত আসে, 40 দুগুণী 80, তার মানে হচ্ছে 40.5। তাহলে 40 40 80 81, হ্যাঁ, তার মানে এটার এভারেজ হচ্ছে 40.5। তার মানে সামেশনটা কত হবে, 80 গুণ 40.5। এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি তাহলে আমাদের আসবে, আচ্ছা এভারেজটা কি, এখানে যেটা হচ্ছে সেটা হলো 40-এর সাথে 80.5, এটা গুণ করলে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। এটা একটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করার চেষ্টা করব। তো 40 ইন্টু, সরি 40 না, 80 ইন্টু 40.5 হচ্ছে আমার ক্যালকুলেটর করলে আসবে 3240। 26 যেটা বলছে দ্য এভারেজ অফ এ সেট অফ 18 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 22.5, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার ইন দ্য সেট।
এই সেটের স্মলেস্ট ইন্টিজার কত সেটা বের করতে বলছে হচ্ছে আমার 26। আচ্ছা, এটা একটা মজার একটা কোশ্চেন। সেটা হলো 1+2+3 একটা সেট, এই সেটের যোগফল কত? 3 আর 2 5 আর 1 6, এটা হচ্ছে সামেশন। এটার এভারেজ কত? এটার এভারেজ হচ্ছে 3+2+1 ডিভাইড বাই নাম্বার অফ আইটেম হচ্ছে আমার 3টা, তাহলে 6 ডিভাইড বাই 3, তাহলে এভারেজ হচ্ছে আমার, এটা হচ্ছে তাহলে আমার কি সামেশন, আর এভারেজ হচ্ছে আমার 2। আচ্ছা, এইবার আপনারা যদি মিডিয়ানের কনসেপ্টটা জানেন, মিডিয়ান মিডিয়ান হচ্ছে আমার মাঝের সংখ্যা, সহজ কথা। মিন মিডিয়ান মোড যারা করছেন, মিডিয়ান হচ্ছে মাঝখানের সংখ্যা। যেমন এখানে 3টা আইটেম আছে, তাহলে এটা মাঝখানের সংখ্যা কত? 2। এখানে আমি যেটা বলতেছি সেটা হলো এই যে যে সেটটা 1+2+3 এটাকে বলা হচ্ছে ইভেনলি স্পেসড সেট, মানে এটা প্রত্যেকটা আইটেমের ডিফারেন্স সমান। ইভেনলি স্পেসড সেট গুলোর ক্ষেত্রে তার মিডিয়ানই হবে তার এভারেজ। আমি আবার বলতেছি, ইভেনলি স্পেসড সেটের ক্ষেত্রে তার মিডিয়ানই হবে তার এভারেজ। হ্যাঁ, এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ইভেনলি স্পেসড? কনজিকিউটিভ ইন্টিজার যেহেতু বলতেছে, তার মানে কি পরপর ইন্টিজার, তাহলে এটা ইভেনলি স্পেসড। এখন কি বলতেছে, যে এভারেজ অফ এ সেট অফ 18 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 22.5, 22.5, এটা হচ্ছে আমার এভারেজ। এখন এখানে আমি মিডিয়ানের কনসেপ্টটা যদি কাজে লাগাই, তাহলে 22.5 হচ্ছে আমার মিডিয়ান, যেটা দেখলাম 2 এর ক্ষেত্রে, এটা আবার মিডিয়ান, আবার এটাই আমার এভারেজ, তাই না? এই কনসেপ্টটা আমার কেন কাজে লাগতেছে সেটা আমি বলি। 18টা কনজিকিউটিভ ইন্টিজারের ভিতরে মিডিয়ান বা মাঝখানের ডিজিটটা কত হবে? মাঝখানের ডিজিটটা হবে 9, আর ওই পাশে আমার 10। এই দুইটা যে নাম্বার আছে তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা 9 এবং 10 যে ডিজিট আছে। সো 9 এবং 10 আমি কিভাবে বুঝলাম? মনে করেন 3টা আমার আইটেম আছে, আমি 3টা আইটেমের ক্ষেত্রে মিডিয়ান হচ্ছে আমার সেকেন্ড আইটেম, তাই না? মাঝখানের আইটেম হচ্ছে সেকেন্ড আইটেমটা, আর ডান দিকে একটা আইটেম, বাঁ দিকে একটা আইটেম। এটা গেল বিজোড়। বিজোড়ের ক্ষেত্রে সুবিধা আছে, যদি আমি বলি যে 17টা নাম্বার আছে, তার মানে বা 1 থেকে 17 আমি যদি বলি, তার মানে আমার 17টা আইটেম আছে, তবে এটার মিডিয়ান কত হবে? এটার মিডিয়ান বের করার জন্য আমরা যেটা করব, সিম্পলি 17কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17, 8 দুগুণে 16 বা 8.5। তার মানে 8.5 তো একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার না, তাহলে এটাকে আমরা সিম্পলি কনভার্ট করে লিখতে পারি 9। তার মানে 17 এর ক্ষেত্রে নবম যে পদটা আছে সেটা হচ্ছে আমার মাঝে। কিরকম? নবম পদটা যদি আমার হয়, তাহলে ডান দিকে এখানে থাকবে হচ্ছে আমার 8টা পদ, আর বাঁ দিকে এখানে আমার কত 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 8টা পদ। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে 22.5, তাহলে 18টা যদি আমার ইন্টিজার হয়, তাহলে তার মিডিয়ান কত হবে? মিডিয়ান হবে হচ্ছে আমার 9 এবং 10, সেই দুইটার যোগফলের যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেটাই হবে হচ্ছে আমার 22.5। তাহলে 22.5 হচ্ছে আমার 9 এবং 10 এর যোগফল। তাহলে 9 এবং 10, তার মানে এখানে আছে আমার 21, এটা হচ্ছে আমার 9th ডিজিট, আর 10th ডিজিটটা হলো আমার তাহলে 22। 22 আর 21 যোগ করলে কত হয়? 2 আর 1 3, 2 আর 2 4, 43। 43 আর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, হাতে আমার নাই, 2 অক্ষে 2 বা 1.5। 43কে যদি আমি ভাগ করি তাহলে আসে, আচ্ছা এটা আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো 18টা কনজিকিউটিভ ইন্টিজার আছে। 18টা কনজিকিউটিভ ইন্টিজার, আমরা কি বলতেছিলাম যে ইভেনলি স্পেস সেটের ক্ষেত্রে তার মিডিয়ানই হচ্ছে তার এভারেজ। তাহলে 18 মিডিয়ানটা আমরা কিভাবে বের করতে পারি? সিম্পলি এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 9 আসতেছে। মনে রাখবেন, যদি কখনো এরকম আসে যে জোড় সংখ্যক নাম্বার থাকে, তার ক্ষেত্রে মিডিয়ানটা যেমন 1 2 3 4, চারটা আইটেম আছে,
এটার মিডিয়ান হবে হচ্ছে এই সেকেন্ড এবং থার্ড, এই যে যে দুইটা আইটেম আছে তার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে বা এভারেজ করলে যেটা হবে সেটা। এটা কেন? কারণ এই 2ও কিন্তু আপনার মাঝে অবস্থিত, 3ও কিন্তু মাঝে অবস্থিত। মিডিয়ান মানে হচ্ছে মাঝখানের যে ডিজিট আছে সেটা। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যেমন আমরা কি করছি, সেকেন্ড এবং থার্ড যে ডিজিটটা আছে, যেমন এখানে আমার টোটাল আইটেম ছিল কত, 4টা, ভাগ করবো কি দিয়ে, 2 দিয়ে, মিলে গেল, তাহলে কত, 2। তাহলে আমি যেটা করবো, সেকেন্ড এবং থার্ড যে দুইটা আইটেম থাকবে তাকে এভারেজ করলে যেটা হবে সেটা হচ্ছে তার মিডিয়ান। তাহলে 18টা যেহেতু এখানে কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে আমাদের 18কে 2 দিয়ে ভাগ করলে আসে 9, তার মানে নবম এবং দশম যে পদটা আছে এই দুইটাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো এভারেজ, এবং ওই এভারেজটাই হচ্ছে আমার মিডিয়ান, কারণ এটা একটা ইভেনলি স্পেসড সেট। তাহলে এই যে এখানে আমি লিখি 22.5, তাহলে এইটার বা সাইডে 9 এবং 10 যে নাম্বারটা আছে সেইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমার মিডিয়ানটা আমি পাবো, তাই না? তো এটা যদি হয় হচ্ছে আপনার 22, আর এটা যদি হয় হচ্ছে আমার 23, তাহলে কি 22.5, এটা কি 22 আর 23-এর মাঝখানে অবস্থিত না? এটা তো আপনারা বুঝতে পারেন যে 22.5 22 আর 23-এর মাঝখানে অবস্থিত। এবার 22 আর 23-এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখেন তো, 22 যোগ 23, 3 আর 2 5, 45, 45 ভাগ হচ্ছে 2 কত আসে, 22.5। এভাবেও দেখতে পারেন। আবার 22.5 কি 22 আর 23-এর মাঝখানে, তার মানে এই সিরিজটার ভিতরে 9th ডিজিটটা হচ্ছে আমার 22 আর 10th ডিজিটটা হচ্ছে আমার 23। এখন বলতেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট, আমরা শুধু স্মলেস্ট না, আমরা স্মলেস্ট বের করবো, গ্রেটেস্ট বের করবো, স্মলেস্ট এবং গ্রেটেস্ট যোগফল কত সেটা বের করবো। তার মানে আমি যেটা দেখতেছি যে এই দিকে আমার আর কয়টা নাম্বার আছে, আরো 8টা নাম্বার আছে, যেটা যেহেতু 9 ডিজিট, 8টা আছে। ডান দিকেও কয়টা, আমার 8টা ডিজিট আছে, আবার এটা ইভেনলি স্পেসড। তার মানে 9টা যদি আমার 22 হয় তাহলে এইদিকে আমার এক এক করে কমতে থাকবে। 22 থেকে যদি আমি 8 বিয়োগ দিই তাহলে আমার আসছে 14, তাহলে লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 14, হাইয়েস্ট কত হবে 28, তাহলে এখান থেকে এক এক করে 23 এক এক করে বাড়বে, তাহলে 23-এর সাথে আমি যোগ করবো 8, তাহলে হাইয়েস্ট হচ্ছে আমার 31, তাহলে লোয়েস্ট হচ্ছে আমার 14। যদি বলে যোগফল বের করতে তাহলে যোগফল হচ্ছে আমার 45। আমি যদি এটা এই মিডিয়ানের কনসেপ্টটা না জানতাম তাহলে কিন্তু আমার জন্য এটা বের করা অনেক কঠিন হতো। আচ্ছা 27 কি বলতেছে, 27 বলতেছে পি ইজ দ্য সাম অফ অল ইন্টিজার ফ্রম 1 টু 150 ইনক্লুসিভ। মানে পি হইতেছে 1 যোগ ডট 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 150, আর কিউ হইতেছে 1 যোগ ডট 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 148। আমাদেরকে বের করতে হবে পি মাইনাস কিউ। এখন আমি যদি এই দুইটা ধারা বিয়োগ করে দিই তাহলে এক বাদ যায়, এটা বাদ যাবে, সব বাদ যাবে, 148 মতো বাদ যাবে, লাস্টে যা আমার থাকবে হচ্ছে 149 আর 150, এই দুটা বাদ দেওয়ার কিছু কেউ নাই। তাহলে আলটিমেটলি আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে দুটা যোগ করলে যা আসে তাই, 299। আচ্ছা 28 কি বলতেছে, m is the product of all integer from 2 to 11, যা আছে সবগুলোর, m is the product of all the integer from 2 to 11, এই সবগুলোর গুণফল হচ্ছে আমার m। n is the product of all integer from 4 to 11 ইনক্লুসিভ, মানে 2 ও থাকবে, 11 ও থাকবে, 4 ও থাকবে, 11 ও থাকবে। n বাই m সমান কত, তাহলে n হচ্ছে আমার 4 ইন্টু ডট 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 11, আর m হচ্ছে আমার 2 ইন্টু ডট ডট 11। তাহলে এখানে আছে হচ্ছে আমার 2 3 4 এটার ভিতরে আছে, আর এটার ভিতরে 2 নাই, 2 আর 1 নাই, তাহলে 3 ও নাই। তাহলে এখান থেকে যদি আমি বাদ দেওয়া শুরু করি, নিচে 2 আছে, উপরে কি 2 আছে, না 2 নাই, তাহলে নিচে 2 আর উপর 2 কাটাকাটি যাবে না, তাহলে 2 থাকবে নিচে। নিচে 3 আছে, উপরে কি 3 আছে, না উপরে 3 নাই, তাহলে নিচে 3 ও থাকবে। উপরে 4 থেকে শুরু 11 পর্যন্ত, তাহলে 4 থেকে 11 যা আছে সব বাদ। আমার অ্যান্সার হচ্ছে 1/6। হ্যাঁ, এটা একটা সহজ একটা প্রবলেম ছিল।
29 যেটা বলতেছে যে ইফ root over x is an integer and x y square is equal to 36, x y square is equal to 36, how many values are possible for y, y এর কি কি ভ্যালু হতে পারে? নরমালি আমরা যেটা দেখতেছি সেটা হলো এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য যে x y স্কয়ার ইজ ইকুয়াল টু 36, এখানে আমার এই যে একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন কি, রুট ওভার x হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার, এই দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন ফুলফিল করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে 36, তাই না? 36কে আমি কি কিভাবে লিখতে পারি দেখেন, একদম 36 লেখা যায়, যায়। তাহলে এখানে x এর ভ্যালুটা হতে পারে আমার 1, আর y এর ভ্যালুটা হতে পারে আমার প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6 কেন, কারণ দুটাকে গুণ করলেই আর পজিটিভ আসবে। তাহলে এখানে থেকে ভ্যালু পাইলাম কয়টা, 3টা গেল। আবার 36 কি লেখা যায়, 2 গুণ 18 সমান 36, 3 গুণ 12 সমান 36, 4 গুণ 9 সমান 36। আচ্ছা, আবার 4 নং 36, তাই না? তাহলে আমি যদি এক্স এর ভ্যালুটা যদি 4 ধরি আর এক্স এর ভ্যালুটা যদি 9 ধরি, তাহলে রুট এক্স কি একটা ইন্টিজার হয়? হ্যাঁ হয়। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে ইনপুট করি, এক্স এর ভ্যালু একবার হচ্ছে 4, একবার হচ্ছে 9, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে আবার 4 নং 36, তাহলে প্লাস মাইনাস 3, আর এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস 2, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার 3টা ভ্যালু, আবার এখানে হচ্ছে আমার ভ্যালু হচ্ছে কয়টা, 3টা, আবার এখানে আসছে 3টা, তাহলে 9টা, আবার এখানে প্লাস মাইনাস 3 আছে, এখানে আছে হলো আমার প্লাস মাইনাস 6, 4, প্লাস মাইনাস 9, 2। আচ্ছা, হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর ইন্টিজার ওয়াই, ওয়াই এর জন্য কি কি ভ্যালু হবে? তাহলে ওয়াই এর ভ্যালুগুলো আমাদের বের করতে বলছে, এক্স এর ভ্যালু আমাদের দেখতে বলে নাই। তাহলে ওয়াই এর ভ্যালু হতে পারে হচ্ছে আমার কি কি হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে, প্লাস মাইনাস 6 হতে পারে। তার মানে হচ্ছে আনসার 8। 30 কি বলতেছে, 30 বলতেছে যে এ বি সি আর পজিটিভ ইভেন ইন্টিজার। তাহলে ধরে নিই 2, 4, 6, সাজ দ্যাট আচ্ছা, এটা কি ধরলে হবে? না, একটু চেঞ্জ করে নিতে হবে, এটা ধরতে হবে 6, 4, 2, তাহলে এর কন্ডিশনটা ফুলফিল করে। দ্য রেঞ্জ অফ এ বি সি, রেঞ্জ মানে হচ্ছে জাস্ট এ বি সি, তো তাহলে এইটুকের রেঞ্জ, এইটুকের রেঞ্জ হচ্ছে আমাকে লাস্টের যেই, মানে রেঞ্জ বলতে আপনার বড় থেকে ছোট বিয়োগ দিবেন বা ছোট থেকে বড় বিয়োগ দিবেন, বা যেটাই আসবে সেটা পজিটিভ ভ্যালুটা নেবেন। তাহলে 6 বিয়োগ 2, তার মানে এটা হচ্ছে রেঞ্জ 4। দ্য এভারেজ অফ এ বি এন্ড সি, এ বি এন্ড সি 6 যোগ 4 যোগ 2, 3টা আইটেম 12, 4, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। 31 কি বলতেছে, 31 বলতেছে if x is non-zero integer and 0 থেকে y এর ভ্যালু বড়, y এর ভ্যালু আবার 1 থেকে ছোট, which of the following must be greater than 1? x is a non-zero integer, মানে x non-zero, তার মানে x এর ভ্যালু হতে পারে 1 থেকে শুরু করে যা আছে তাই, আর y এর ভ্যালুটা হতে পারে, যেমন এখানে y যেহেতু 1 থেকে ছোট, হাফ হতে পারে, 1/3 হতে পারে, 1/4, বা যত ভগ্নাংশ আছে সবকিছু হতে পারে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে y এর ভ্যালু যেহেতু 1 থেকে ছোট, আবার 0 থেকে বড়, নেগেটিভ তো হতে পারে না, নেগেটিভ কিন্তু হতে পারে না। হ্যাঁ, তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি গ্রেটার দেন 1, তারা 1 থেকে বড়। আচ্ছা, এক্স, which of the following must be greater than 1, must be greater than 1। এখন x এর যে ভ্যালু আছে, x is a non negative integer, তার মানে তো x 1 হতে পারে,
2 হইতে পারে, তাহলে এক্স কি আপনার মাস্ট বি গ্রেটার দেন 1 না, 1ও কিন্তু হইতে পারে, তাহলে মাস্ট বি গ্রেটার দেন 1 না, 1 হইতে পারে, তাহলে এটা বাদ। বি হইতেছে এক্স, বা এটা 1 হইতে পারে, এই জন্য এটা 1 থেকে বড় না, মাস্ট বি যেটা বলতেছে, মাস্ট বি গ্রেটার দেন 1। আবার বি বলতেছে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে এক্স এর মান যদি আমি 1 ধরি আর ওয়াই এর মান যদি আমি হাফ ধরি, তাহলে 1 ডিভাইড বাই 1 বাই 2 বা 2, এটা আসছে 2, তাহলে এক্স ডিভাইড বাই ওয়াই, এটা কি গ্রেটার দেন 1 আসতেছে? হ্যাঁ, গ্রেটার দেন 1 আসছে, এই অপশনটা আসছে আমরা রেখে দিলাম। এরপরে সি যেটা, সি বলছে এক্স ওয়াই স্কোয়ার, এটা কি এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি আর ওয়াই স্কোয়ার যদি আমি ওয়াই যদি আমি 1 বাই 2 ধরি, স্কোয়ার করলে 1 বাই 4, এটা অনেক থেকে ছোট, এটা হবে না। এক্স স্কোয়ার হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু যদি আমি হাফ ধরি, তাহলে এটা হাফ, এটা ওয়াই থেকে ছোট হবে না, 1 থেকে ছোট হবে না। আবার এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি, ওয়াই এর ভ্যালু যদি আমি 1 বাই 2 বা হাফ ধরি, তাহলে এটা 2। তাহলে আমাদের দুইটা অপশন আসতেছে, বি আর হইতেছে পি, এই দুইটার যে কোনো একটা আনসার হবে। এখন বলতেছে এক্স ইজ নন জিরো ইন্টিজার। আচ্ছা, এক্স নন জিরো ইন্টিজার, তার মানে তো এক্স মাইনাস ওয়ানও হইতে পারে, তাই না? মাইনাস ওয়ান হতে পারে, নন জিরো যদি বলছে নেগেটিভও কিন্তু হইতে পারে। এক্স যদি নেগেটিভ হয় আর ওয়াই যদি পজিটিভ হাফ হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা হবে নেগেটিভ হাফ, তাহলে এটা 1 থেকে ছোট, তাহলে এই অপশনটা বাদ। আর এখানে যদি মাইনাস ওয়ান বসে, মাইনাস ওয়ানটা আলটিমেটলি স্কোয়ার হয়ে গেলে প্লাস হবে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। 32 কি বলছে? 32, 31ও যা 32ও তাই, আমার মনে হয় যে আপনারা 31 বোঝা থাকলে 32টাও পারবেন। আবার 33-এ যাই, 33 কি বলতেছে? 33 বলতেছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু 4z, এক্স ওয়াই জেড আর ইন্টিজার, তাহলে দ্য এভারেজ অফ এক্স এন্ড 2y, আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 2y, তাই তো? তার মানে আমি এখানে ভ্যালু ধরে নিতে পারি, আমি যদি জেড এর ভ্যালুটা 2 ধরি, তাহলে এখানে আলটিমেটলি আসতেছে আমার 4 দুগুণী 8, তাহলে এটা 8 করার জন্য আমার ওয়াই এর ভ্যালুটা হবে হচ্ছে 4, তাহলে 4 দুগুণী 8, এক্স এর ভ্যালু তাহলে আমার 8, তার মানে এক্স আসলো হচ্ছে আমার 8, ওয়াই আসলো আমার 4, জেড আসলো আমার 2। এভারেজ অফ এক্স অ্যান্ড 2y, এক্স হচ্ছে 8 আর 2y মানে হচ্ছে 8, এর এভারেজ হচ্ছে 8। আর এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, তাহলে কি হয়, 4z মানে হচ্ছে 4 দুগুণী 8 প্লাস এক্স মানে হইলো 8 মাইনাস 2y মানে হচ্ছে 4 দুগুণী 8, এটাও আসতেছে 8, তাহলে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, 34 যেটা বলতেছে যে root over xy is a prime number, xy is even, and x greater than 4y greater than 0। অনেকগুলা কন্ডিশন আছে, সবগুলা কন্ডিশন ফুলফিল করে আলটিমেটলি আমার অ্যান্সারটা বের করতে হবে। এখানে কিন্তু একটা দুইটা মানে একটা কন্ডিশন দিয়ে কিন্তু থামে না, এখানে কন্ডিশন কিন্তু অনেকগুলা ইমপ্লাই করা হয়েছে আর কি। হুম, তো আমরা এখন দেখি, এটা করার চেষ্টা করি যে কি আসে আমাদের। সেটা হইলো root over xy is a prime number, এটা একটা প্রাইম নাম্বার। xy is even, তার মানে xy টা আমার গুণ করলে কি হইতে হবে, ইভেন হইতে হবে। এরপর এটাকে যখন রুট করব, সেইটা হইতে হবে আবার আমার প্রাইম নাম্বার। এরপরে আবার এই কন্ডিশনটা আমার ফুলফিল করতে হবে, ঠিক আছে? এখন xy ইভেন হবে, কিন্তু একটা নাম্বারকে যদি আমি রুট করি, সেটা প্রাইম নাম্বার হইতে হবে, একটা নাম্বারের রুট, আবার সেটা এক্স ওয়াই, আবার সেটার গুণফল হচ্ছে ইভেন। তাহলে আলটিমেটলি আমরা বুঝতেছি এটা ইঙ্গিত করতেছে কিরকম, যে এক্স ওয়াই যদি আমার গুণফলটা 4 হয়, তাই না, ইভেন,
এটা ইভেন হলো না, এটা ইভেন হলো এক্স ওয়াই গুণ হলো, এবং এটাকে যদি রুট করি তার মানে 4 এর রুট, তার মানে হচ্ছে আমার 2, এটা প্রাইম নাম্বার না? হ্যাঁ, এটা প্রাইম নাম্বার। মজার বিষয় হচ্ছে এই কন্ডিশন ছাড়া আর অন্য কোনো কন্ডিশন এখানে ইমপ্লাই করা যাবে না, কারণ দুইটার সংখ্যার গুণফল যদি ইভেনও হয়, ধরেন আমি একটা সংখ্যা ধরে নিলাম যে এখানে দুইটা সংখ্যার গুণফল ইভেন, তাহলে আমি ধরে নিলাম যে 9 আর 2, 9 দুগুণে 18, কিন্তু রুট 18 কি প্রাইম নাম্বার আছে? ইভেন প্রাইম নাম্বার আছে আপনার একটাই, সেটা হচ্ছে 2। সহজ কথা। তাহলে এক্স ওয়াই গুণ করলে আমার কি হতে হবে? ইভেন হতে হবে, এবং সেইটারে আবার রুট করলে প্রাইম হতে হবে, আবার এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তাহলে আমি একটা জিনিস দেখলাম যে এক্স ওয়াই গুণ করলে আমার সেটা ইভেন হতে হবে, তাহলে মানে এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য এবার হচ্ছে এক্স আমার সবার থেকে বড়। আচ্ছা, এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য আমি যদি ধরি যে এই অবস্থা হলে কি হয়, এখানে এক্স এর ভ্যালু যদি 16 হয়, ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু 4 না, ওয়াই এর ভ্যালু আমি ধরে নিলাম হচ্ছে 1/4। 1/4 দিলাম, তাহলে এটা গুণ করলে কত হয়? 16 আর 1/4 গুণ করলে 4, সেটা আবার রুট করলে একটা প্রাইম নাম্বার পাওয়া যায়। এইবার আমি এই কন্ডিশনটা দেখেন, এটা দেখে আমরা ফুলফিল করাই। এক্স এর ভ্যালু হচ্ছে 16 গ্রেটার দেন 4, ওয়াই এর ভ্যালু ধরে নিয়েছিলাম আমি 1/4 গ্রেটার দেন 0। আলটিমেটলি এটা হয় কত? 1। তাহলে 0 থেকে 1 বড়, আবার 1 থেকে 16 বড়, এই কন্ডিশনটা ফুলফিল করলো, সবগুলো কন্ডিশন আবার ফুলফিল করছে। এবার বলছে আমার ওয়াই এর ভ্যালু আর 1, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু আসছে আমার 1/4, 1 বড় কোনটা? 1 বড়, তাহলে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 35 কি বলছে? 35 বলতেছে এ বি সি ডি ইজ এ ইভেন পজিটিভ। এই চারটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে আমার একটা ইভেন পজিটিভ নাম্বার। এ বি সি ইজ ওড, এ বি সি এই তিনটা গুণ করলে আবার পাওয়া যাবে হচ্ছে আমার অড, আবার পজিটিভ 1, আর হচ্ছে ডি এর ভ্যালু কত? আচ্ছা, এ বি সি তিনটা গুণ করলে অড, আমি ধরে নিলাম প্রত্যেকটা হচ্ছে 1, তাহলে এটা 1। আবার এই তিনটা গুণ করলে আমার ইভেন হতে হবে, তাহলে ডি হতে পারে কত? 2। ডি 2 হতে পারে না? ডি যদি 2 হয় তাহলে 2 একটা 2, আলটিমেটলি আমার এটা ইভেন হইলো। সেক্ষেত্রে ডি হচ্ছে 2 আর এ হচ্ছে আমার 1, অ্যান্সার হচ্ছে আমার বি, তাই না? এই যে তো একটা মজার বিষয় হচ্ছে আর কোনো কন্ডিশন এখানে ফুলফিল করানো যায় কিনা। এখানে আর কোনো কন্ডিশন ফুলফিল করাতে হইলে আমাকে ওই যে পজিটিভ আর নেগেটিভ যেটা আছে সেটা নিতে হবে। কিরকম? এখানে বলতেছে এ বি সি ইজ অড, হ্যাঁ, এ বি সি হচ্ছে আমার অড। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে অ্যান্সার আসতেছে আমার বি। অন্য আর কোনো কন্ডিশন আমরা আনতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করি। সেটা হলো, বলতেছে এ বি সি তিনটাই ওড, আমি একটা অন ধরছি, তাই না? আমি এবার থ্রি ধরে দেখি, এ বি সি, এ বি সি আমার তিনটাই হচ্ছে থ্রি, তাহলে 3 থেকে 9, 3 নং 27, এটা অড। এখানে আবার আমার ডি গুণ করে এটাকে কি করতে হবে? ইভেন করতে হবে, তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে আমি ধরে নিলাম ডি হতেছে আমার 2/3। 2/3 যদি ধরি কি অবস্থা হয়? এই তিনটা কাটা যায়, 3 থেকে 9, 9 দুগুণে 18, এটা কিন্তু আমার কি হইতেছে? ইভেন হইতেছে। তাহলে ডি হচ্ছে আমার আলটিমেটলি কি? 2/3। 2/3 কি একের থেকে ছোট, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার এ, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে ডি। এটা আমরা 2/3টা কেন নিলাম? কারণ হচ্ছে এখানে কিন্তু কিছু বলে দেওয়া নাই যে ডি ইন্টিজার বা ওরকম কিছু কিনা। ডি যদি ইন্টিজার হতো সেক্ষেত্রে হয়তো বা সিনারিও চেঞ্জ হইতে পারতো, ডি যেহেতু কিছু বলে দেয় না সেক্ষেত্রে আমার সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 36 কি বলতেছে? 36 বলতেছে বি মাইনাস এ থেকে 0 বড়, এ প্লাস 2 সি থেকে আবার 0 বড়, বি আর হচ্ছে আমার -2 সি। এই ক্ষেত্রে যেটা হবে, আমরা নাম্বার চয়েস করে তারপর যে নাম্বার চয়েস করার পরে যা আসে সেটা করলেও এটা বের করতে পারবো। হ্যাঁ, এটা ওই আগের মতোই, বড় দরকার নেই। 37টা করি।
37টা একটা ভালো একটা প্রবলেম। 37 যেটা বলতেছে the remainder when n is divided, সরি এটা একটু দেখি। 37 হচ্ছে in the set n consisting of n integer, the average equal the median. এভারেজ ইকুয়াল দা মিডিয়ান, তার মানে কি এটা একটা ইভেনলি স্পেসড সেট। এটা আমি বারবারই বলতেছি, শুধুমাত্র ইভেনলি স্পেসড সেটের ক্ষেত্রেই এটা হয়। কি বলতেছে, n কনসিস্টিং অফ n ইন্টিজার, কয়টা ইন্টিজার সেটা বলে দেয় নাই। দ্য রিমাইন্ডার হোয়েন n ইজ ডিভাইডেড বাই 2, আর হচ্ছে দ্য রিমাইন্ডার হোয়েন n মাইনাস 1 ইজ ডিভাইডেড বাই 2। n মানে হলো আমার নাম্বার অফ ইন্টিজার। এখন আমরা এমন একটা সেট ধরে নিব যে সেটে আমার কয়টা ইন্টিজার, 3টা ইন্টিজার ধরি, 1 2 3 ধরি, তাহলে এখানে নাম্বার অফ ইন্টিজার ছোট হাতের n সমান 3। এভারেজ ইকুয়াল দা মিডিয়ান, এটা ক্ষেত্রে কি এভারেজ ইকুয়াল টু দা মিডিয়ান না? এই এভারেজের ক্ষেত্রে কি বলতো, এভারেজ হলো 3টা যোগ করে আর 3 দিয়ে ভাগ করলে 2, আবার মিডিয়ান হচ্ছে 2। তাহলে এই সেটটা আমার ঠিক আছে। এখন আমি এখানে বসাবো when n is divided by 2, 3 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব, তখন যখন আমি 3 কে 2 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার থাকতেছে আমার 1। the remainder when n minus 1 is divided by 2, n minus 1 মানে 2 রে যখন আমি 2 দিয়ে ভাগ করছি, তখন আমার রিমাইন্ডার থাকতেছে 0। তাহলে এই ক্ষেত্রে आंसर হচ্ছে আমার a। অন্য একটা কন্ডিশন আমরা দেখি, এখানে ইভেনলি স্পেসড আর একটা সেট যদি আমরা নিই, এরকম যে 1 2 3 4 5 বেজোড় সংখ্যক নিলাম, কারণ বেজোড় সংখ্যক নিলে আমার জন্য বের করতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এখানে মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে আমার 3, এভারেজ কি, এভারেজ আমার 3, নাম্বার অফ আইটেম বা এন আমার কত, এন হচ্ছে আমার 5, তাহলে 5 ডিভাইড বাই হচ্ছে আমার 2, আর এখানে 4 ডিভাইড বাই হচ্ছে 2, সেম। এক্ষেত্রে রিমাইন্ডার 0, এক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে আমার 1। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সার আসতেছে হচ্ছে এ। দুইটা ক্ষেত্রেই আমার অ্যান্সার আসতেছে এ। কিন্তু আমি আর কোনো সিলেকশন এখানে করবো কিনা, দেখবো কিনা সেটা দেখি। আমি আরেকটা যেটা করতে পারি, আমি দুইটা ক্ষেত্রেই বেজোড় সংখ্যক মানে নাম্বারের একটা সেট ধরছিলাম। আমি যদি সেটটা ধরি এরকম যে 1 2 3 4, এটা ইভেনলি স্পেসড সেট, এটা মিডিয়ান হবে হচ্ছে আমার 2.5, এটাই হবে হচ্ছে আমার এভারেজ। তাহলে সেই ক্ষেত্রে এখানে নাম্বার অফ আইটেম হচ্ছে আমার কয়টা, n ইকুয়াল টু 4। তাহলে 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার হচ্ছে আমার কত, 0। আবার 4 বিয়োগ 1 মানে 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার হচ্ছে আমার কত, 1। তাহলে একবার আমার আসছে, তাহলে এই ক্ষেত্রে আনসার হচ্ছে ডি। তাহলে একবার আসছে এ, একবার আসছে বি, আলটিমেটলি আনসার হচ্ছে ডি। ঠিক আছে, এরপরে যেটা আছে 39, 39টা আমরা একটু দেখি। 39 যেটা বলতেছে, 39 বলতেছে হচ্ছে সবাই নিচ্ছি, the product of integer f g h is even, মানে তিনটা গুণ করলে ইভেন পাওয়া যায়, আর f আর g গুণ করলে আবার কি পাওয়া যায়, অড পাওয়া যায়। তাহলে ধরে নিলাম f হচ্ছে 1 আর g হচ্ছে 3, তাহলে এই তিনটা গুণ করলে 1 2 3 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ইভেন, বললাম এই হচ্ছে 2। তাহলে এই কন্ডিশন ফুলফিল করতেছে, 3 অক্ষের 3 3 দুগুণে 6, হ্যাঁ ইভেন। আর 3 অক্ষের 3 ওড। তাহলে কি বলছে, দ্য রিমাইন্ডার হোয়েন f ইজ ডিভাইডেড বাই 2, f মানে হচ্ছে 1, 1 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার থাকবে আমার 1। the remainder when h is divided by 2, h কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার থাকবে হচ্ছে আমার, এই 2 টা 2 দিয়ে ভাগ করছি, তাহলে রিমাইন্ডার থাকবে হচ্ছে আমার 0। তাহলে आंसर হচ্ছে এ। এর পরের কোশ্চেনটা আমরা দেখি। সেখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, 3টা কন্ডিশন দেওয়া আছে, একটা 2টা 3টা, 1 2 3। আমরা একদম সহজ কন্ডিশন থেকে দেখি, x y z আর ইন্টিজার, আবার y কি লেস দ্যান 0, তাহলে y এর ভ্যালুটা আমরা বলতে পারি যে y এর ভ্যালুটা নেগেটিভ, লেস দ্যান 0 যেহেতু। আবার এখানে বলতেছে y আর z এর গুণফল লেস দ্যান 0, কারণ y যেহেতু নেগেটিভ, এর সাথে আরেকটা পজিটিভ গুণ করলে তার গুণফল হবে হচ্ছে 0 থেকে ছোট, তাহলে জেডটা হলো আমার পজিটিভ।
এরপরে এক্স ওয়াই জেড, আবার এরা তিনজনই জিরো থেকে বড় অথবা জিরো ইকুয়াল। তাহলে আমি অলরেডি পাইছি ওয়াই হচ্ছে আমার নেগেটিভ, জেড হচ্ছে আমার পজিটিভ। এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য নেগেটিভ পজিটিভে হচ্ছে আমার নেগেটিভ, এটা বড় হইতে হলে এক্স হইতে হবে আমার নেগেটিভ, তাই তো? তাহলে কিন্তু আমার তিনটা কন্ডিশন ফুলফিল করে। এখন এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে আমার নেগেটিভ, আর জেড এর ভ্যালু হচ্ছে আমার পজিটিভ, তাই না? তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার বি। এটা ইজি ছিল অনেক। আচ্ছা 41 যেটা বলতেছে, 41 বলতেছে রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু 3। তার মানে রুট ওভার ওয়াই মানে কি? এটা হচ্ছে আমার 9, তাই না? ওয়াই এর ভ্যালু হতে পারে 9। আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে আমার +-4। এক্স স্কোয়ার করলে আমার আসা হচ্ছে 16। আবার বলতেছে ওয়াই মাইনাস এক্স আবার 14 থেকে বড়, তার মানে আমার এখান থেকে আমি যদি +4টা নিই তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করতে পারি না। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মাইনাসটা নিতে হবে, তাই না? সো মাইনাসটা যদি আমি নিই তাহলে আমার এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে এটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 10। তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 9, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার -4, এটা -4, আর এক্স ওয়াই হচ্ছে আমার -36। তাহলে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা 42 যেটা আছে, 42টা আমি করবো না, 42টা আমার কাছে একটা বিরক্তিকর মনে হচ্ছে। আপনাদের কারো যদি কোনো ইচ্ছা থাকে করতে পারেন, 42টা আমার করার ইচ্ছা নাই। 43টা আমরা দেখি, 43টা আমরা করি। 43 কি বলছে? 43 যেটা বলতেছে যে এক্স ইজ অড, এক্স হচ্ছে একটা অড নাম্বার, অল অফ দ্য ফলোইং মাস্ট বি অড এক্সেপ্ট, মানে নিচের কোনটা অড হবে না, এটা ইভেন হবে, তাই তো? সেটা আচ্ছা এক্স অড, তাহলে আমরা যেটা করব সিম্পলি এক্স এর ভ্যালুটা ধরে নেব হচ্ছে 1, এবং দেখবো যেটাতে ইভেন আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি দুইটাতে ইভেন আসে সেক্ষেত্রে আমরা এক্স এর অন্য একটা ভ্যালু ধরে নিব। তাহলে এখানে এক্স এর ভ্যালু 1 বসালে 6 আর 4 10 আর 1 11, এটা ইভেন আসে না, এটা অড। এখানে হচ্ছে 5 আর 1 6 আর 3 9, অড। 6 আর 1 7, 7 আর 1 7 14 ইভেন আসে। 7 আর 1 8, 8 আর 1 9 অড আসে। 8 আর 1 9 3 13, দেখ আমাদের আর চয়েস করা লাগে না, অ্যান্সার হচ্ছে আমার সি। এরপরে 44, 44 যেটা বলতেছে এক্স স্কোয়ার হচ্ছে আমার 25 থেকে বড়, তার মানে এক্স এর ভ্যালু 6 +6 হতে পারে, -6 হতে পারে। সহজ কথা, এক্স প্লাস ওয়াই আবার লেস দেন 0। এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার লেস দেন 0, তার মানে এখানে আমাদের একটা ওয়াই এর ভ্যালু ধরে নিতে হবে। তাহলে আমরা এক্স এর মান পেলাম কিন্তু দুইটা, একটা হচ্ছে +6 আর একটা -6। আচ্ছা +6 -6 থেকে আগে আমাদের যেটা দেখতে হবে ওয়াই এর তো আমাদের একটা ভ্যালু ধরে এটাকে 0 থেকে ছোট বানাতে হবে, তাই না? তো ওয়াই এর ভ্যালুটা যদি আমরা সিম্পলি -6 ধরি তাহলে কি হয়? এক্স এর ভ্যালুটা যদি আমি -6 ধরি তাহলে কি হয়? অ্যান্সারটা আসে এটাও -6, এটাও -6। দুটো কি 0 থেকে ছোট না? হ্যাঁ, -12 আসে 0 থেকে ছোট, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। আর কোনো কন্ডিশন আছে কিনা? আমি যদি এটাকে বলি এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার +6, তাহলে বা সাইড হচ্ছে আমার +6, তাহলে এটা 0 থেকে ছোট হইলে আবার কি হতে হবে? ওয়াই এর ভ্যালুটা হতে হবে নেগেটিভ, এবং সেটা হতে হবে 6 এর থেকে বেশি কিছু, বড় কিছু। তার মানে আমি যদি ওয়াই এর ভ্যালুটা ধরি -7, তাহলে কিন্তু এটা হয় হচ্ছে আমার -1, তাহলে এটা 0 থেকে ছোট হয়, তাহলে এটা -7। সেক্ষেত্রে আনসার কিন্তু আমার এ। তাহলে একবার সি একবার এ, তাহলে এটা আনসার হচ্ছে আলটিমেটলি ডি। এরপরে 45 নাম্বার কোশ্চেন আমাকে যেটা বলতেছে, the positive integer a is divisible by 2 and 0 থেকে a into b বড়, আবার এটা 1 থেকে ছোট। the positive integer a is divisible by b, তার মানে আমি a ধরে নিব, সিম্পলি 2 ধরবো, এটা divisible by 2। আবার 0 থেকে a into b বড়, তাহলে এর মানে এখানে 2। 0 থেকে বড়, তাহলে এখানে 0 থেকে বড় আর 1 থেকে ছোট কি হাফ হতে পারে? সেই হাফ পাওয়ার জন্য আমরা b এর কি ধরে নিতে পারি? 1/4। হ্যাঁ, 1/4 ইন্টু হচ্ছে আমার 2, তাহলে হাফ হয়। হাফ আবার 1 থেকে ছোট, তাহলে বি এর ভ্যালুটা হইলো আমার 1/4। তো এই পাশে আছে 1/4 আর এই পাশে আছে 1/2। কোন ভগ্নাংশটা বড়? কোন ভগ্নাংশ বড় সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম আড়াআড়ি গুণ করতে হবে। এটা আড়াআড়ি গুণ করলে হয় কত? 2 হচ্ছে 2 আর এই পাশে 4 হচ্ছে 4। যে সাইডটা বড় হবে সেটাই হচ্ছে আমার, মানে সেই সাইডের ভগ্নাংশটা আমার বড়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। 46 যেটা বলতেছে P and W are single
ডিজিট প্রাইম নাম্বার, সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার। আবার পি আর ডাব্লিউ লেস দেন 6, আবার পি স্কোয়ার ইজ অড। মানে এতগুলা কন্ডিশন দিয়ে এরা প্রবলেমটাকে অনেক বেশি হার্ড বানানোর চেষ্টা করে, কিন্তু আসলে এটা হার্ড না। পি এন্ড ডাব্লিউ আর সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার। তাহলে আগে আমরা যেটা দেখি পি এন্ড ডাব্লিউ কি কি হতে পারে। পি আর ডাব্লিউ সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার আমাদের কি কি আছে? 2, 3, 5, 7। আর কি আছে সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার? না, আর নাই। এরপরে বলছে পি আর ডাব্লিউ যোগ করলে সেটা লেস দেন 6। লেস দেন 6 এখানে কি কি যোগ করলে? 3 আর 2 যোগ করলে আর হচ্ছে গিয়ে আচ্ছা আর কোনো কিছু যোগ করলেই তো হইতেছে না। তার মানে আমার 5 আর 7 বাদ যাচ্ছে। তার মানে পি আর ডাব্লিউ আমার হতে পারে 2 অথবা 3। তাহলে পি হতে পারে আমার 2 অথবা 3, আবার ডাব্লিউ হতে পারে আমার 2 অথবা 3। আবার বলতেছে পি স্কোয়ার ইজ অড। পি স্কোয়ার ইজ অড মানে কি? এখানে অড হবে কি? 3 এর স্কোয়ার করলে অড হবে। তার মানে বুঝতেই পারতেছি যে পি এর মান হচ্ছে আমার 3, পি এর স্কোয়ার হচ্ছে আমার 9, এটা অড। আবার পি আর ডাব্লিউ সিঙ্গেল ডিজিট, তার মানে একটা 3 আর একটা হচ্ছে আমার 2। আবার এই দুইটা যোগফল হচ্ছে 6 থেকে ছোট। তার মানে আমার এখানে 3 আর ডাব্লিউ আসলো কত? ডাব্লিউ আসলো 2। আলটিমেটলি আনসার আমার এ। এটা একটা ইজি ছিল প্রবলেমটা। আচ্ছা 47 যেটা বলতেছে ইফ এক্স বাই 23 is a positive integer with a factor of 6, which of the following statement must be true? তার মানে x বাই 23 ফ্যাক্টর অফ 6 মানে কি? পুরোটাই হচ্ছে আমার 6 দ্বারা ডিভিজিবল, তাই তো? পুরোটাই আমার 6 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে নর্মালি আমরা যেটা জানি যে 6 কে 6 দ্বারা ভাগ করলে এটা ডিভিজিবল। তার মানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এমন একটা ভ্যালু নিব যাতে এই টোটাল এক্স বাই 23 এইটার মান আসে হচ্ছে আমার 6। তাহলে এক্স এর ভ্যালুটা আমি কত নিতে পারি? এক্স এর ভ্যালুটা যদি আমি 23 ইন্টু 6 নিই তাহলে কি এই পুরোটা 6 হয়? হ্যাঁ। এক্স এর ভ্যালুটা যদি আমি 23 ইন্টু 6 নিই, টোটালটাকে যদি আমি 23 দিয়ে ভাগ করি, তাহলে 23 23 কাটা আলটিমেটলি আমার পুরোটা আসছে 6, এবং এটা আবার 6 দ্বারা ডিভিজিবল, তাই তো? এই হচ্ছে আমার টোটাল সবগুলো কন্ডিশন। তো এখানে বলতেছে এক্স এর মান 23 থেকে বড়। হ্যাঁ, এক্স এর মান 23 থেকে বড়, কারণ এক্স এর সাথে 6 গুণ আকারে আছে। এক্স যদি আমি 23 বলি তাহলে এটা ঠিক আছে। এক্স হ্যাভ অ্যাট লিস্ট 3 প্রাইম ফ্যাক্টর। তাহলে 23 আর 6 এগুলোর প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? 6 প্রাইম ফ্যাক্টর আছে হচ্ছে আমার 3 আর 2, অ্যাট লিস্ট 3, তাই বলছে না? আর এখানে 23 তো এটা নিজেই একটা প্রাইম নাম্বার, তাহলে এটা 23, 3, 2। হ্যাঁ, এটা এক্স হ্যাজ অ্যাট লিস্ট 3 প্রাইম ফ্যাক্টর, 3টা প্রাইম ফ্যাক্টর আছে। এক্স ইজ অড, না এখানে এক্স ইজ অড আসে নাই। এক্স ইজ প্রাইম, প্রাইম আসে নাই। এক্স ইজ নট ডিভিজিবল বাই 5। আচ্ছা, এই যে একটা ইন্টারেস্টিং জিনিস, এইখানে কিন্তু এটা যে 23 গুণ 6 যে ডিজিটটা আসবে এটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে আর কোনো ক্ষেত্রে কি এটা 5 দ্বারা ডিভিজিবল হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিরকম? এখানে 23 গুণ 5 গুণ 6, এই পুরোটাই যদি আমি ধরি এক্স এর ভ্যালু, এটা যদি 23 দিয়ে ভাগ করি তাহলে কি এই 23 কাটা, তাহলে উপর হচ্ছে 30। এই 30 আবার কি 6 দ্বারা ডিভিজিবল 5। সেই ক্ষেত্রে কিন্তু এই 23 গুণ এক্স গুণ মানে 5 গুণ 6 এটাই কিন্তু এক্স। তখন কিন্তু এক্স ইজ নট ডিভিজিবল বাই 5। আচ্ছা, এই ক্ষেত্রে এটা বলছে এক্স ইজ নট ডিভিজিবল বাই 5। সো আমাদের ওইখানে কি আসছিল? 23 গুণ 6। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা ডিভিজিবল ছিল না। কিন্তু এই যে ক্ষেত্রটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 5 গুণ আকারে থাকার ফলে এটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এটা অপশন হবে না, শুধুমাত্র এই দুইটা হবে মাস্ট। মানে এই দুইটার ক্ষেত্রে কখনোই চেঞ্জ হবে না। যেমন এখানে যদি আমি 5 গুণ আকারেও দিই তাহলে একটা প্রাইম ফ্যাক্টর আমার এক্সট্রা গুণ হচ্ছে 5, আর এখানে আছে আমার 3, এখানে আছে আমার 2, আর এখানে আছে 23। তাহলে কি বলছে যে অ্যাটলিস্ট 3টা প্রাইম ফ্যাক্টর আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট 3টা কিন্তু আছে। 2, 3, 5, 23, তার মানে অ্যাটলিস্ট 3টা আছে।
আবার এটা 23 থেকে বড়। তো সব ক্ষেত্রে অ্যান্সার হবে আমার এই প্রথম দুইটা। এইটা শুধুমাত্র ওই 6 দিয়ে গুণ করলে খটকা লাগতে পারে, পরে 5 আর 6 বা 30 দিয়ে গুণ করলে খটকাটা চলে যাবে। তো আমার অ্যান্সার হচ্ছে প্রথম দুই অপশন। এখানে যেটা বলতেছে এক্স স্কোয়ারের ভ্যালু ওয়াই স্কোয়ারের ভ্যালু থেকে বড়, ধরে নিলাম এক্স এর মান হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার করলে হবে হচ্ছে 9, আর ওয়াই এর মান বললাম 2, স্কোয়ার করলে হবে হচ্ছে 4, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলো। আবার এক্স গ্রেটার দেন মানে 3 গ্রেটার দেন মাইনাস মডুলাস অফ ওয়াই, ওয়াই যদি আমি 2 ধরি তাহলে মডুলাসের ধরে এটা 2 থাকবে। আবার মাইনাসটা সামনে আসলে তাহলে 3টা হচ্ছে -2 থেকে বড়। তাহলে এক্স এর ভ্যালু আমি এখানে ধরছি হচ্ছে 3, আর ওয়াই এর ভ্যালুটা ধরছি আমি হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ। 49 যেটা বলতেছে, 49 বলতেছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইন্টিজার ইজ -2। চারটা কনজিকিউটিভ ইন্টিজারের যোগফল হচ্ছে -2, দ্য স্মলেস্ট অফ দ্য 4 ইন্টিজার। তাদের স্মলেস্টটা কত? এখন মজার বিষয় হচ্ছে -2, চারটা কনজিকিউটিভ ইন্টিজারের যোগফল যদি -10 বানাতে হয়, 0 নিলাম, 1 নিলাম, -1 নিলাম, -2 নিলাম, তাহলে এক্ষেত্রে কি হয়, এই যে এই আকার এক যোগ করলে এটা ক্যান্সেল আউট হয়ে যায় -2, তার মানে এখানে স্মল সি -2, তার মানে অ্যান্সার হচ্ছে আমার সি। হ্যাঁ, 49 এর অ্যান্সার সি। 50 কি বলতেছে, ইফ জি ইজ অ্যান ইন্টিজার and x is a prime number, which of the following must be an integer? Indicate all such expression. মানে জি হচ্ছে আমার একটা ইন্টিজার, কিন্তু মজার বিষয় হচ্ছে জি পজিটিভ ইন্টিজার নাকি নেগেটিভ ইন্টিজার এরকম কিছু বলে নাই। আর এক্স হচ্ছে আমার একটা প্রাইম নাম্বার। তাহলে আমি যেটা করি, সব থেকে সহজ যেটা করা সেটা হচ্ছে জি এর ভ্যালুটা আমি ধরে নিই হচ্ছে 1, আর এক্স এর ভ্যালুটা আমি ধরে নিই হচ্ছে 2। হ্যাঁ, প্রাইম নাম্বার 2 একটা প্রাইম নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইন্টিজার। তাহলে এখানে জি এর স্কোয়ার হচ্ছে 1, আর এক্স মান হচ্ছে 2, প্লাস হচ্ছে জি আর এক্স হচ্ছে আমার 2, 5 দুগুণে 10, এখানে এক্স হচ্ছে আমার 2, 12, 12 দিয়ে 2 দিয়ে ভাগ করলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইন্টিজার। তাহলে এখানে হচ্ছে আমার একটা ইন্টিজার কিন্তু পাচ্ছি। এটাতে কি অবস্থা, জি স্কোয়ার, জি এর মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে হলো 4 1/3, এটা গুণ করলে এটা আমরা ইন্টিজার পাচ্ছি না। 6 এ g/2, g/2 বা 6 ইন্টু হাফ মাইনাস 100, জি মানে হলো আমার 1, এটা মানে হচ্ছে হাফ, তাহলে 2 দিয়ে 100 ভাগ করলে -50, এটা হচ্ছে আমার 3। যাই আসুক না আসুক এটা একটা ইন্টিজার আসছে, তাহলে এটাও ইন্টিজার, তাহলে শুধু আমার মাঝখানে একটা ইন্টিজার আসছে না। আচ্ছা, if k is equal to 19 factorial divided by 16 factorial, which of the following is the smallest choice that does not have a prime factor in common with k? অনেক কথা বলছে, আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট সিম্পলিফাই করার চেষ্টা করব। k হচ্ছে আমার 19 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 16 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আমার 19 গুণ 18 গুণ 17 গুণ 16 গুণ ডট 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 1, আর নিচে হচ্ছে আমার 16 গুণ 15 গুণ ডট 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 1। মানে এই সব কাটা যাচ্ছে, এই সব কাটা যাচ্ছে, আমার থাকতেছে হচ্ছে 19 গুণ 18 গুণ 17। এবার কথা হলো আমরা কি এই তিনটার গুণ করবো কিনা, না আমরা তিনটা গুণ করবো না। আমরা যেটা করব দেখবো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট চয়েস দ্যাট ডাজ নট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর ইন কমন উইথ কে। কে এর সাথে প্রাইম ফ্যাক্টর কমন নাই, সেগুলো হচ্ছে কোনগুলা। মজার বিষয় হচ্ছে 19, এখানে তো অলরেডি এই ধারাতে 19 আছেই, সো 19 আমরা বাদ দিব। আমরা কি বের করতে বলছে, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট চয়েস দ্যাট ডাজ নট হ্যাভ এ প্রাইম ফ্যাক্টর ইন কমন উইথ কে, প্রাইম ফ্যাক্টর গুলো কমন না কে এর সাথে। তারপরে আছে আমার 34, তাহলে 34 এখানে থেকে 34 করা যায় না, এটা 17 18 মানে কি 9 গুণ 18 যদি আমি বলি 9 গুণ 2, তার মানে এখানে 17 গুণ 34, তাহলে 34 এর ভিতরে আছে, তাহলে 34 অলরেডি এর ভিতরে আছে, সো এইটা তো অলরেডি তার প্রাইম ফ্যাক্টরটা সিমিলারই হবে। 77 এই সিরিজের ভিতরে নাই। 115, 115 কি এই সিরিজের ভিতরে আছে? 115 মানে হইলো হচ্ছে আমার 115 আর 133, এই তিনটাকে আমরা টেস্ট করব, তিনটাকে টেস্ট করলে কি কি আসে।
77 মানে হচ্ছে 7 আর হচ্ছে 11, এই দুটো হচ্ছে এর প্রাইম ফ্যাক্টর, তাই না? এখানে কিন্তু আমার 19-এ কি নাই, 11 নাই, 7ও নাই, তার মানে এটা কিন্তু আমার অ্যান্সার। তারপর আমি 115 করার চেষ্টা করবো। 115 মানে এটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এটা হচ্ছে আমার 1, 13, এ হচ্ছে 15, 23 থাকতেছে, আর হচ্ছে আমার 5 থাকতেছে। তার মানে which of the following is the smallest choice that does not have a prime factor in common, does not have a prime factor common? 5 আর হচ্ছে আমার 23 প্রাইম ফ্যাক্টর কমন নাই, তাহলে 115 যেটা আছে, 115টাও কি আমার প্রাইম ফ্যাক্টর কমন নাই? আচ্ছা, মজার বিষয় হচ্ছে স্মলেস্ট চয়েস যদি আমাকে বলে, স্মলেস্ট চয়েস হিসেবে কিন্তু আমাকে 77 নিতে হবে। কারণ কি, 77-এর আপনার নাম্বার গুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, 77 থেকে 115 হইতেছে, 133 হইতেছে, তার মানে আমার সর্বনিম্ন 77ই থাকবে। হ্যাঁ, 77ই থাকবে। আমি তারপরও এটা চয়েস করে দেখলাম যে হ্যাঁ, এখানেও কিন্তু 23 আছে, 5 আছে, যারা এইটার সাথে ফ্যাক্টর গুলো মিল নাই, কিন্তু 115 কি আমার কিন্তু বড়, এখানে হচ্ছে স্মলেস্ট চয়েস বলে কিন্তু 77 থাকে, 115 হয় না। আর আলটিমেটলি 133ও আমাদের চয়েসটা সিলেক্ট করা লাগে না। তারপরে 133টা আমরা একটু সিলেক্ট করে দেখি। 133 করলে কি কি আসে? 133 করলে 133-এ আমরা যদি 11 দিয়ে ভাগ দিই, তাহলে 11 আর থাকতেছে না, ভাগ এখানে যাচ্ছে না, তাহলে 133 আলটিমেটলি আমাদের 133 আসলে চয়েস নেওয়ার কোনো দরকার নাই, কারণ অলরেডি 77ই আমাদের হবে হচ্ছে স্মলেস্ট চয়েস। তো আমরা আর অন্য কোনোগুলা চয়েস করে আর মাথা আলটিমেটলি গরম করবো না, তো অন্যগুলো আমি নিলাম না। 52 যেটা আছে, 52টা আমি করবো না, 52টা আমার কাছে একটা বিরক্তিকর কোশ্চেন মনে হচ্ছে। 53টা যেটা আমরা আছে, 53টা করতে পারি। 53টা যেটা আমাদের বলতেছে যে জো ইজ মেকিং এ নেকলেস উইথ বিডস ইন এ রিপিটিং প্যাটার্ন অফ ব্লু, রেড, গ্রিন, অরেঞ্জ, পার্পেল, মানে 5টা করে এবং এর পর পর রিপিটেশন হবে। ইফ দ্য ফার্স্ট বিড ইজ ব্লু, প্রথমটা যদি ব্লু হয়, হোয়াট কালার উইল বি দ্য 234? তাহলে সরাসরি এখানে আমরা 5 দিয়ে ভাগ করবো, কারণ রিপিটেশন হচ্ছে 5 পরে পরে। 4 5 20, 3 34, তাহলে 5 7 35, 5 6 30, 4। তার মানে যেটা হবে সেটা হচ্ছে আমার এটা ভাগ করলে কত হয়? 4 5 20, সাথে হচ্ছে আমার 3 34, তাহলে 5 6 30, আর এক্সট্রা থাকতেছে আমার 4। তার মানে এরকম রিপিট হতে হতে একটা টাইমে আসা 4টা ডিজিট আমার থেকে যাবে, ব্লু, রেড, গ্রিন, অরেঞ্জ। এখন আমাকে বলতেছে এই 234 নাম্বারটা কত, মানে 46 নাম্বার পর্যন্ত আসলে আমার কত হয়? 46 গুণ 5, তার মানে কত? 5 6 30, শূন্য হচ্ছে 3, 230। 230 পর্যন্ত এই যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা ফুলফিল করতেছে। এই 4টার জন্য এই সিকোয়েন্সটা আটকা পড়ে গেছে। তাহলে ব্লু, রেড, গ্রিন, অরেঞ্জ, তাহলে 234 নাম্বারটা হবে হচ্ছে আমার অরেঞ্জ। ঠিক আছে, এটা তেমন কঠিন কিছু না, কিন্তু না বুঝলে এটা অনেক কঠিন। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 94? 7 টু দি পাওয়ার 94 এর ইউনিট ডিজিট কত? আচ্ছা, আমরা যেটা করবো, 7 টু দি পাওয়ার 1 মানে 7, 7 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে 49, ইউনিট ডিজিট হচ্ছে 9। 3 যদি ধরি আমরা, 63, 3 শুধু ইউনিট ডিজিট গুলো লিখতেছি। 7 টু দি পাওয়ার 4 1, 7 টু দি পাওয়ার 5 আবার 7, তার মানে 4টা ঘর পর 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 রিপিটেশন হয়। তাহলে আমরা যেটা করবো, 94-কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 হচ্ছে 4, 4 দুগুণী 8, আর হচ্ছে আমার 1 14, 4 12, আমার দুইটা রিপিটেশন থাকতেছে। দুইটা রিপিটেশন থাকা মানে হইলো 7 এর স্কোয়ার যেটা আর 7 টু দি পাওয়ার 94 এটা সেম। হ্যাঁ, এটা আমার সেম। তাহলে 7 টু দি পাওয়ার স্কোয়ারের ইউনিট ডিজিট কত? 9, তাহলে এটা ইউনিট ডিজিট হবে 9। এই প্রবলেমগুলো অনেকের বুঝতে অনেক সমস্যা হয়, যে প্রবলেমগুলো আসলে কিভাবে করতে হয়। আমি আরেকটা ভাবে দেখা দিই, সেটা হলো যে 4 ঘর পর পর রিপিটেশন হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এটা কি করবো, 4 দিয়ে ভাগ করি। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, হচ্ছে আমার 1 14, 4 12, তাহলে 23 গুণ 4 মানে হচ্ছে আমার 4 12 2, আর হচ্ছে আমার 1 আর 2 8 1 9, 92, মানে 92 পর্যন্ত কিন্তু রিপিটেশন এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। কিন্তু যখন আমার 94 হয়ে গেল, তখন রিপিটেশনটা আটকা পড়বে হচ্ছে এই যে এই দুইটা জায়গায় এসে আটকা পড়বে। তার মানে 7 স্কোয়ারেরও যেই ভ্যালু, আর হচ্ছে আমার 7 টু দি পাওয়ার 94 এরও সেই একই ইউনিট ডিজিট হবে, সেই ইউনিট ডিজিটটা হচ্ছে আমার 9।
লাস্টে আমাদের 55 যেটা বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ 3 টু দি পাওয়ার 47, 5 টু দি পাওয়ার 43, 2 টু দি পাওয়ার 12। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে তিনের রিপিটেশনটা যদি আমরা দেখি, 3 অক্ষে 3, 3 তিরিখকে 9, 27-এর 7 লিখলাম, 1, আবার 3। তাহলে এটা রিপিটেশনটা হচ্ছে 4 ঘর পর পর। তাহলে এটা আমি 4 দিয়ে ভাগ করবো, 4 12 48। তাহলে এখানে 12 দিয়ে যাচ্ছে না, তাহলে 4 11 44। তাহলে এরপরে থাকতেছে আমার 47 হতে 3টা থাকতেছে। তাহলে 3 টু দি পাওয়ার 3 কিউবেরও যে ইউনিট ডিজিট, 3 টু দি পাওয়ার 47 এরও সেই একই ইউনিট ডিজিট। 5 এর ক্ষেত্রে ইউনিট ডিজিটটা কিন্তু খুবই ইউনিক। 5 হচ্ছে 5, 5 5 25, মানে এক ঘর পর পর রিপিটেশন। তার মানে 5 টু দি পাওয়ার 1 এরও যে ইউনিট ডিজিট, 5 টু দি পাওয়ার 43, সেটারও সেই একই ইউনিট ডিজিট, এবং সেই ইউনিট ডিজিটটা হচ্ছে কি আমার 5। একদম সরাসরি 5 লিখে দিলাম। 2 এর ক্ষেত্রে কি অবস্থা? 2 টু দি পাওয়ার 1 হচ্ছে আমার 2, 2 এর স্কয়ার হচ্ছে আমার 4, 2 এর কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 14 হচ্ছে 16, 16 6, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, আবার 2, মানে 4 ঘর পর রিপিটেশন। 4 টু দি পাওয়ার 12, তার মানে 4 টু দি পাওয়ার 12 মানে কি, যখন এটা 4 দিয়ে আমি ভাগ করবো এটা ডিভিজিবল হয়ে যাবে। তার মানে একদম লাস্ট যেটা 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 12, এটা ইউনিট ডিজিট সেম। সো 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট আমরা কত পাইলাম? 6। তাহলে এটা হচ্ছে 6। তাহলে 3 টু দি পাওয়ার 3, এটা ইউনিট ডিজিট আমরা দেখলাম হচ্ছে 7। তাহলে এটা ইউনিট ডিজিট 7, এটা ইউনিট ডিজিট 5, এটা ইউনিট ডিজিট 6, যোগ করলে 6 আর 5 11 আর 7 হচ্ছে আমার 18। 18 ইউনিট ডিজিট হচ্ছে আমার 8। তাহলে অ্যান্সার হচ্ছে 8। এই ছিল আমাদের টোটাল নাম্বার প্রপার্টিজের 55টা কোশ্চেন। তার ভিতরে আমরা 2টা কোশ্চেন বাদ দিছি, 53টা কোশ্চেন করছি। আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তারপরেও আমাদেরকে জানাতে পারেন।